আজকের চার ব্রেকফাস্ট শেষ করে বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি সবেমাত্র খবরের কাগজে মন দিয়েছে, এমন সময় চাকর ভজুয়া এক গাদা চিঠি এনে টেবিলের উপর রেখে বলল, এগুলো সকালের ডাকে এসেছে স্যার। আর সেই সঙ্গে কয়েকখানা ডিটেকটিভ পত্রিকা ও এই মাসে প্রকাশিত খান কয়েক নতুন ডিটেকটিভ বইও বাই পোস্ট এসেছে দীপকের ঠিকানায়। দীপকের দৃষ্টি সেদিকে আকর্ষণ করে ভজুয়া বলল, এগুলো আজই এসেছে স্যার। ভজুয়া আগে দীপককে বাবু বলতো। সম্প্রতি দীপকের খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি হবার সঙ্গে সঙ্গে বড় বড় জাঁদরেল পুলিশ অফিসারদের দীপকের বাড়িতে আসতে দেখে সে দীপককে স্যার বলে ডাকতে শুরু করেছে। দীপক হেসে বলল, তা তো বুঝলাম স্যার, কিন্তু মাত্র এক কাপ চায়ে সকালে মৌজিটা ঠিক হচ্ছে না, আর এক কাপের ব্যবস্থা করো। আমি ততক্ষণে দেখি আজকে ডাক কোনো মূল্যবান কিছু বহন করে আনলো কিনা। ভজুয়া বেরিয়ে যাচ্ছিল। দীপক বলল, এই শোন, ছোটবাবু যদি থাকে তো পাঠিয়ে দিবি। ভজুয়া সম্মতি সূচকভাবে ঘাড় নেড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ছোটবাবু অর্থে যে দীপকের সহকারী ও বন্ধু রতনলাল, তা বুঝতে ভজুয়ার বাকি থাকে না। একটু পরেই রতনের প্রবেশ, কিন্তু তখন তার দিকে মনোযোগ দেবার মতো মনের অবস্থা দীপকের ছিল না। সে তখন এক মনে এক রহস্য উদ্ধারের চিন্তায় বিভোর। এক মনে সে তখন একটা চিঠি পড়ছে। চিঠিখানার সঙ্গে একতারা নোটও দীপকের হাতে ধরা, 10খানার নতুন করকরে 100 টাকার নোট। দীপককে চুপচাপ বসে থাকতে দেখলে কিংবা গালে হাত দিয়ে ভাবতে দেখলে রতন হয়তো বিস্মিত হতো না, কিন্তু অতগুলো টাকা সামান্য একটা খামে বিনা কারণে কে পাঠালো, এই চিন্তা রতনকে বিমূঢ় করল। অবাক হয়ে দীপকের দিকে চেয়ে সে তার কার্যকলাপ লক্ষ্য করতে লাগলো। চিঠি শেষ করে দীপক মুখ তুলল, রতনের দিকে চেয়ে বলল, এই চিঠিখানা ডাকে আসেনি রতন। রতন বলল, তবে এটা নিশ্চয়ই কেউ হাতে করে এনে আমাদের লেটার বক্সে ফেলে রেখে গেছে। আশ্চর্য না, আশ্চর্য হবার কিছু নেই। শুধু নাম নয়, বাসস্থানও সে গোপন করতে চায়, তাই এই ব্যবস্থা। পোস্টে পাঠালের ডাকঘরের ছাপ থেকে পত্রলেখক কোন অঞ্চলে থাকে সে সম্বন্ধে আমরা ধারণা পেতে পারি, তার চেয়ে এইভাবে দিলে ঠিকানাটা গোপন থাকে। এছাড়া আরও একটা কারণ আছে রতন। কি কারণ? খামের মধ্যে চিঠির সঙ্গে রয়েছে 10খানা 100 টাকার নোট। ডাকে পাঠালে পোস্টম্যান বাইরে থেকে বুঝতে পারবে খামের নোট আছে। সেক্ষেত্রে রেজিস্টার্ড ইনসিওর না করে পাঠাবার উপায় ছিল না। কিন্তু রেজিস্টার্ড ইনসিওর করে পাঠাতে কি তার কোনো অসুবিধা ছিল? নিশ্চয়ই। কি অসুবিধে? তাতে পত্র প্রেরকের নামধাম গোপন রাখা সম্ভব হতো না। কিন্তু এটা হচ্ছে বেনামি চিঠি, পত্র প্রেরক তার নামধাম বেমালুম চেপে যেতে চায় আমাদের কাছে। ভালো কথা, কিন্তু কে বেনামি চিঠির লেখক এবং এই পরিমাণ অর্থের প্রেরক? চিঠিখানা পড়লেই বুঝতে পারবি। দীপক চিঠিখানা তুলে দেয় রতনের হাতে। রতন খুব ভালো করে চিঠিখানা পড়তে শুরু করে। তাতে লেখা, প্রিয় মিস্টার চ্যাটার্জি, আপনি বাংলা এবং ভারতের শ্রেষ্ঠ ডিটেকটিভ এবং সংবাদপত্র মারফত দিনের পর দিন আপনার অজস্র কীর্তিকাহিনী পড়ে আসছি। তাই আজ বিশেষ কারণেই আপনার সাহায্য নিচ্ছি আমি, কিংবা সাহায্য নিতে বাধ্য হচ্ছে বলতে পারেন। আশা করি আপনার সাহায্য থেকে আমাদের আপনি নিশ্চয়ই বিমুখ করবেন না। আপনার ফি বাবদ 1000 টাকা অগ্রিম দিলাম, বাকি 4000 টাকা অনুসন্ধান শেষ হলেই দেবার ব্যবস্থা করব। তাছাড়া আরও একটা কথা, আপনার খরচের জন্যে যখন যে টাকা প্রয়োজন তা আপনি অনায়াসে ইউনিয়ন ব্যাংক থেকে ড্র করতে পারেন। সেখানে যথেষ্ট পরিমাণে টাকা জমা আছে। অবশ্য ইউনিয়ন ব্যাংকই আমার এজেন্ট হয়ে কাজ করবে এবং আপনি যত ইচ্ছে টাকা খরচের জন্য নিতে পারেন। আর যদি আমাদের শর্তে রাজি না হন, তবে টাকাটা ইউনিয়ন ব্যাংকে ফেরত পাঠিয়ে দিলেই আমার অ্যাকাউন্টে জমা পড়বে। যাক, এবার শুনুন আমার কাহিনী। আপনি নিশ্চয়ই পুরনো দিনের দুর্দান্ত দস্যু, স্মাগলার ও ব্ল্যাকমেলার বলবন্তকে ভুলে যাননি। লোকটা যেমন শয়তান তেমনি ধূর্ত ও কূটবুদ্ধি সম্পন্ন। আপনি দুবার তাকে গ্রেপ্তার করবার উপক্রম করলেও প্রমাণের অভাবে তাকে শাস্তি দিতে পারেননি। কিন্তু এবার যে নতুন ভূমিকায় সে অবতীর্ণ হয়েছে তা আপনাকে জানাচ্ছে। এবার তার নাম হয়েছে ডক্টর স্যানিয়েল। চৌরঙ্গি টেরেসের দোতলায় তার চেম্বার। কিন্তু ভুলে যাবেন না যে সে ডাক্তার আদৌ নয়, সে হচ্ছে একজন সাইকো অ্যানালিস্ট। মানুষের আত্মিক উন্নতি ও আত্মার কল্যাণ সাধনার দোত নিয়ে সে মহান এক ত্রাণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু আসলে সে হচ্ছে একজন বড় হিপনোটিস্ট। যে কোনো যুবতী বা প্রৌঢ়া নারীকে হিপনোটাইজ করতেই সে ভালো পারে। আর আশ্চর্য হচ্ছে এই কথা ভেবে যে
আমাদের দেশের ধনী ও শিক্ষিত সম্প্রদায় এতটা আধুনিক সভ্যতার মোহে বিভ্রান্ত যে তারা তাদের স্ত্রীদের অবাধে তার কাছে যাতায়াত করতে দিচ্ছেন, এতটুকু কুণ্ঠিত হচ্ছেন না। ধর্ম ও আত্মিক উন্নতির দোহাই দিয়ে ডক্টর স্যানিয়েল তার ধনী নারী রোগীদের একে একে চিকিৎসা করে থাকে, তাদের মনের উপর নিজের প্রভাব বিস্তার করে, তারপর তাদের অন্তরের গুপ্ত কামনা বাসনা বা অন্যান্য গুপ্ত খবর জেনে নিয়ে পরে তাদের ব্ল্যাকমেল করে থাকে। কীভাবে সে এই কাজ করে থাকে তা আপনি বর্তমানে স্যার হরিদাস মিত্রের স্ত্রী মীরা দেবীর কাছ থেকে জেনে নিতে পারেন গোপনে সাক্ষাৎ করে। শয়তানের কবলে পড়ে মীরা দেবী আজ মৃতপ্রায়। আরও দুজন তরুণী বিবাহিত নারী ইতিমধ্যে আত্মহত্যা করেছেন বলে শুনতে পাই। আপনার কাছে এই চিঠি আমি সাহস করে লিখছি এই জন্যে যে আপনি সবসময় দুর্বলকে রক্ষা করতে আর আইন অমান্যকারীদের শাস্তি দিতে তৎপর। আশা করি আপনি এই কেস গ্রহণ করে এবং শয়তান ডক্টর স্যানিয়েলের মুখোশ খুলে তাকে প্রকাশ্য আদালতে দাঁড় করিয়ে দেশের ও জাতির মহাকল্যাণ অনুষ্ঠান করবেন। আপাতত আমি যদিও আমার পরিচয় গোপন রাখছি, তবু এইসব ঘটনাগুলো জেনেছি বলে আর স্থির থাকতে না পেরে আপনাকে বিশদভাবে জানাচ্ছি। যারা এমনিভাবে ডক্টর স্যানিয়েলের দ্বারা নিগ্রহ ভোগ করেছেন আমার একজন আত্মীয় তাদের মধ্যে অন্যতম, তাই চিঠি লিখে সব জানাচ্ছি। আপনি আমার আন্তরিক শুভেচ্ছা জানবেন। এটি জনৈক সাহায্য প্রার্থী। চিঠিখানা আগাগোড়া পড়ে মুখ তুলে রতন প্রশ্ন করে, তোর এখানে পড়ে কি ধারণা হলো দীপক? দীপক বলে, পত্র লেখককে অবিশ্বাস করবার তো কোনো কারণ ঘটেনি। তাছাড়া সে যখন এক কথায় 1000 টাকা অগ্রিম পাঠাচ্ছে, বিনা কারণে কেউ নিশ্চয়ই এমন করে না। কিন্তু ডক্টর স্যানিয়েলই যে অতীতের দস্যু বলবন্ত এই বিষয়ে আমি এখনও নিঃসন্দেহ নই। তবে সাক্ষাতে পরিচয় হবে। ডক্টর স্যানিয়েলকে তুই চিনিস? না। তবে তার নাম শুনেছি, ওই পর্যন্ত। আর তাছাড়া অনেক বড় বড় ঘরের ছেলে মেয়ে যে তাঁর কাছে যাতায়াত করে এই খবর অবশ্য আমার অজানা নয়। ডক্টর স্যানিয়েলের বিরুদ্ধে কি তুই অগ্রসর হবি? যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমি স্টেপ নিতে বাধ্য হব রতন। শুধু বড় বড় নামের মোহে ভুলে থাকার লোক যে দীপক নয় সেই প্রমাণ তো তুই বহুবার পেয়েছিস। কিন্তু বর্তমানে ডক্টর স্যানিয়েল শহরের মধ্যে একজন প্রমিনেন্ট ফিগার হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। সেটা স্বাভাবিক। কেন? নতুনের দিকে মানুষের স্বাভাবিক আকর্ষণ। মানুষ জানতো ধর্মের জন্য মন্দিরে যেতে হয় অথবা পূজা অর্চনা করতে হয়। কিন্তু কোনো শিক্ষিত লোক যদি বলে যে সাইকো অ্যানালিসিস দ্বারা আত্মার উন্নতি হয় এবং সে যদি কোনো হিপনোটিক প্রসেস দ্বারা জনসাধারণকে তা বিশ্বাস করাতে পারে, তবে তার কাছে যে ধর্মার্থী নারীর এমন ভিড় হবে এ তো অতি স্বাভাবিক ঘটনা। তা বটে, কিন্তু কিভাবে আমরা এগোবো? চট করে কিছু করা যাবে না, ধীরে ধীরে প্রমাণ। সে থামল বালিগঞ্জের প্রখ্যাত সম্ভ্রান্ত ব্যক্তি স্যার হরিদাস মিত্রের বাড়ির সামনে। গাড়িতে বসে দীপক আর রতনলাল। স্যার হরিদাসের সঙ্গে দীপকের সামান্য মৌখিক আলাপ ছিল। কি একটা উপলক্ষে স্যার হরিদাসের সঙ্গে পরিচয় হয়েছিল তারপর স্যার হরিদাস 2-3 বার দীপককে বাড়িতে নিমন্ত্রণ করেছেন, কিন্তু নানা ব্যাপারে ব্যস্ত থাকায় দীপক একবার তাঁর সঙ্গে দেখা করবার সময় করে উঠতে পারেনি। দীপক আর রতনকে বাইরের ঘরে বসে বেয়ারা প্রশ্ন করলো, কাকে চান? দীপক বলল, স্যার হরিদাস কি বাড়িতে আছেন? না, তিনি মাত্র আধ ঘন্টা আগে বেরিয়ে গেলেন। মীরা দেবী? তিনি ভেতরে আছেন। তাকে আমার কার্ডখানা দিয়ে বলো, বিশেষ কারণে আমি তাঁর সঙ্গে একটু দেখা করতে চাই। আচ্ছা স্যার। বেয়ারা বেরিয়ে যায় কার্ডখানা হাতে করে। মিনিট 5 পরে ফিরে এসে বলে, মেম সাহেব আপনাকে বসতে বললেন, তিনি একটু পরেই আসছেন। মিনিট 15-র মধ্যে মীরা দেবী ঘরের মধ্যে প্রবেশ করে দুজনকেই নমস্কার জানান। একটু পরেই বেয়ারা 2 পেয়ালা চা তাদের সামনে এনে রাখে। দীপক হাসি মুখে বলে, স্যার হরিদাসের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে, কিন্তু আপনার সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য হলো এই প্রথম। মীরা দেবীর বয়স 25-এর কিছু বেশি। চেহারার মধ্যে একটা অদ্ভুত কমনীয়তা ও লাবণ্য বিদ্যমান, কিন্তু মুখখানা কেমন যেন ম্রিয়মান। মনে হয় দিবারাত্র কি যেন একটা অন্তর্দ্বন্দ্ব চলেছে তার মনের মধ্যে। মীরা দেবী বললেন, আপনার নাম আমি শুনেছি মিস্টার চ্যাটার্জি। ওর সঙ্গে যে আপনার পরিচয় আছে তাও আমি জানি, কিন্তু আপনি আজ অবধি একবারও আমাদের এখানে। সেই জন্য আমি দুঃখিত মীরা দেবী। তবে মানুষ তার ভাগ্যের ক্রীড়নক। আজ এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য আমাকে আপনার কাছে ছুটে আসতে হয়েছে। কি ব্যাপার তা জানবার আগে বড় কথা হচ্ছে আপনি আমার এখানে আসার খবর সব রকমে গোপন রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ডক্টর স্যানিয়েল সম্বন্ধে আপনি কি জানেন? সে বিষয়ে আমি একটা কথাও আপনাকে বলতে পারবো না দীপকবাবু, মাফ করুন। আপনি মিথ্যে ভয় পাচ্ছেন মীরা দেবী।
আপনার মতো সম্ভ্রান্ত মহিলারাই তো তার দ্বারা ব্ল্যাকমেল হয়ে আজ তার স্পট থাকে এতটা বাড়িয়ে তুলেছেন। কিন্তু আপনি এসব কথা... সবই জানি মীরা দেবী, হ্যাঁ, শুধু আপনার মুখ থেকে তার কর্মপদ্ধতি একবার শুনতে চাই। ভয় নেই, কেউ জানবে না। তাছাড়া এইভাবে আপনি কতদিন টাকা দিয়ে তার মুখ বন্ধ রাখবেন? তার চেয়ে আমাকে সাহায্য করলে... সত্যি আপনি যদি শয়তানকে রাজোদ্ধারে অভিযুক্ত করাতে পারেন তাহলে আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো মিস্টার চ্যাটার্জি। কিন্তু একটা কথা... বলুন। আপনি জানেন আমার জীবনের যেসব গুপ্ত কথা শয়তানটা জানে তা আমি কোর্টে দাঁড়িয়ে বলতে পারবো না, তাই তার বিপক্ষে সব কিছু আপনাকে বললেও আপনি তাকে অভিযুক্ত করবেন কোন উপায়ে? সেই ব্যবস্থা আমার উপরেই ছেড়ে দিন মীরা দেবী। বেশ, আপনার উপরে যথেষ্ট বিশ্বাস আমার আছে। দেখি সে বিশ্বাস আপনি কতটা অক্ষুণ্ণ রাখতে পারেন। দীপক কোনো উত্তর দেয় না। মীরা দেবী বলতে শুরু করলেন, ছেলেবেলা থেকেই ধর্মকর্মের উপর আমার খুব বিশ্বাস। ভগবানে বিশ্বাস ও ভক্তি তো আছেই, পুজো অর্চনা এমনকি জ্যোতিষশাস্ত্রের উপরেও আমার অগাধ বিশ্বাস আছে। এমনকি দু একজন জ্যোতিষীর কাছে সুফলও পেয়েছে, তাই আমার বিশ্বাস দৃঢ় হয়েছে। ধর্মকর্মের উপর বিশ্বাস যে খারাপ তা আমি বলছি না মীরা দেবী, কিন্তু এই পৃথিবীতে ধর্মের আবরণ নিয়ে যত লোক চলে সবাই যে ধার্মিক এমন কোনো প্রমাণ নেই। কিন্তু তার মানে অতি সহজ। হয়তো যাকে আপনি জ্যোতিষী বা বিরাট ধার্মিক বলে আপাত দৃষ্টিতে মনে করছেন, তার মনের গোপন কোণে যে কোন বিরাট এক শয়তান লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে? তবে দুনিয়ার সব লোককে অবিশ্বাস করলে কি নিয়ে বাঁচব বলুন? জীবনটা তাহলে কি দুর্বিষহ হয়ে উঠবে না? তা জানি, কিন্তু সব দিক আগে বিবেচনা করে নিতে হয়। কে কখন কোন উদ্দেশ্যে ঘুরে বেড়ায় তা কে জানে। যাক, ডক্টর স্যানিয়েলের বিষয়ে কি জানেন এবারে দয়া করে বলুন। সম্প্রতি আমার এক বান্ধবীর কাছে শুনলাম ডক্টর স্যানিয়েল নামে একজন সাইকোলজিস্টের কথা। তিনি নাকি মানুষের আত্মিক কল্যাণ ও উন্নতি সাধন করেন কেবল সাইকো অ্যানালিসিসের মাধ্যমে। দু একটা পত্রিকায়ও তার বিজ্ঞাপন ও প্রবন্ধ দেখলাম। আমার বান্ধবী ডক্টর স্যানিয়েলের প্রশংসায় পঞ্চমুখ। ব্যাপার আর কিছুই না, হিপনোটিজমের সাহায্যে ওই ধূর্ত ডাক্তার আমার বান্ধবীর মনের ওপর এমন প্রভাব অর্জন করতে সক্ষম হয়েছিল যে সে বুঝতেই পারেনি আসলে এটা কি। যাই হোক, আমিও একদিন গেলাম তার চেম্বারে। প্রথম দিন দর্শনী দিতে হলো 300 টাকা, পরবর্তীতে প্রতিদিনের জন্য 100 টাকা করে দিতে হবে শুনলাম। প্রথম দিন সে আমাকে একটা চেম্বারে নিয়ে গিয়ে বোঝালো তার নতুন থিওরি। মানুষের আত্মা শুধু ইথার, অনন্ত ইথার সমুদ্রের সামান্য একটি তরঙ্গ। দেহের মধ্যে সেই তরঙ্গই প্রাণ সঞ্চার করছে, এই তরঙ্গই আত্মা। আত্মাকে উন্নত করতে পারলে তার দেহ থেকে বেরিয়ে গিয়ে যে কোনো স্থানে বিচরণ করতে পারে। মনীষীরা তার নাম দিয়েছে যোগ। আমি কিছুটা বুঝলাম। তখন সে বলল, আজ আপনাকে যোগের কিছুটা ফল দেখাচ্ছি, আপনি আমার দিকে তাকান। আমি তার দিকে তাকালাম। তার জলজলে চোখ ধীরে ধীরে আমাকে হিপনোটাইজ করে ফেলল। মনে হলো আমার দেহ খুব হালকা হয়ে গেছে, আমি ইচ্ছে করলে আকাশে উঠতে পারি। আমার তখন জ্ঞানহীন অবস্থার মতো। আধ ঘন্টা পরে যখন সুস্থ হলাম তখন সে প্রশ্ন করলো কেমন লাগলো। সত্যি বলতে কি, আমার মনের ওপর তার প্রভাব তখন অখণ্ডনীয় হয়ে উঠেছিল। আমি বললাম, ভালো। আর একদিন আসবো বলে সেদিনের মতো বিদায় নিলাম। 3 দিন পরে আবার গেলাম। সেদিনও আমাকে নিয়ে সে একাকী বসলো তার নিভৃত চেম্বারে। একদৃষ্টে চেয়ে রইল আমার মুখের দিকে কিছুক্ষণ। সে কি দৃষ্টি তা আমি বোঝাতে পারবো না মিস্টার চ্যাটার্জি। হিপনোটিজম বলে যে একটা কথা আছে তা আমি বিশ্বাস করতাম না, কিন্তু তার সে দৃষ্টিতে আমার মনের ভেতরটা যেন কেঁপে উঠল। মনে হলো এটাকেই বোধহয় বৈজ্ঞানিক ভাষায় বলে হিপনোটিজম। সে বলল, আমার মনের যত গোপন কামনা বাসনা সব তাকে খুলে বলতে হবে। তাতে আমার মন হালকা তো হবেই, যে সমস্ত গ্লানি দেহকে কলুষিত করছে সেগুলি সে ধীরে ধীরে দেহ থেকে দূর করে দেহকে পবিত্র করবে।
কিছুটা হিপনোটিজমের প্রভাবে আমি তখন অর্ধচেতন। সে বলল, এসব কথা সম্পূর্ণ গোপন থাকবে, আমার কোনো ভয় নেই। আমি যথারীতি সব মনের কথা ধীরে ধীরে তাকে বললাম, এমনকি অতীতের গোপনীয় কোনো ইতিহাস বাদ দিলাম না। সেসব কথা বলে সেদিন বিদায় নিলাম। আপনি কি নিজে থেকেই সব কথা বললেন, না উনি প্রশ্ন করে সব বের করলেন? সব কথাই সে এমন নিপুণভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছিল যে আমার ধারণা হয়েছিল এসব কাজে সে বেশ পটু। এরপরে আরও 2-3 দিন গেলাম, কিন্তু বিশেষ কিছু নতুন ঘটনা ঘটল না। অবশেষে 4র্থ দিন সে বলল, একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, সমস্ত পেশেন্টের রিপোর্ট আমি ভালো করে খাতায় লিখে রাখি, কাল রাতে অন্য জিনিসের সঙ্গে আপনার সমস্ত রেকর্ডের খাতাটাও চুরি গেছে। তবে মনে হয় এতে কিছু ক্ষতি হবে না, কারণ এসব রিপোর্ট যে আপনারই তা চোর জানবে কি করে। আমি কিছুটা চিন্তিত হয়ে পড়লাম বটে, তবে ততটা ভয় পাইনি। ভয় পেলাম 7 পরে একটা চিঠি পেয়ে। তাতে লেখা, পত্রলেখক আমার জীবনের সমস্ত গুপ্ত ঘটনার রিপোর্ট একখানা খাতা থেকে জানতে পেরেছে। সে খাতা তার দখলে এসেছে ডক্টর স্যানিয়েলের চেম্বার থেকে। যদি আমি পত্র পাঠ মাত্র 5,000 টাকা নিম্ন ঠিকানায় না পাঠাই, তবে সেসব কথা খবরের কাগজে প্রকাশ করবে। আমার তখন নিরুপায় অবস্থা, কাজেই বাধ্য হয়ে টাকা পাঠালাম। কিন্তু এভাবে 7 দিন কাটলো। তারপরে কাল এসেছে এই 2য় পত্র। এবার অন্য ঠিকানায় টাকা পাঠাবার কথা লেখা আছে, কিন্তু আমার মনে হয় সব ঠিকানা ও চিঠির মূলে আছে ডক্টর স্যানিয়েল। আমি কি করব বলতে পারেন মিস্টার চ্যাটার্জি? আমার স্বামী ও জনসাধারণ এসব কথা জানবার আগে আমার মৃত্যুবরণই শ্রেয়। আর বারবার দেবার মতো প্রচুর টাকাই বা কোথায় আমার? এবার টাকা পাঠাতে পারেন, কিন্তু পরবর্তীবার টাকা পাঠাবার সময় হবার আগেই আমি শয়তানকে গ্রেপ্তার করতে সমর্থ হব বলে আশা রাখছি। আপনি ঠিক বলছেন মিস্টার চ্যাটার্জি। যথেষ্ট চিন্তা করেই কথাগুলো বলছি আমি। যাক, আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ মীরা দেবী। সত্যি যদি আপনি শয়তানকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন, তবে আমার চেয়ে বড় বেশি খুশি আর কেউ হবে না মিস্টার চ্যাটার্জি। দীপক বাড়িতে ফিরে বিগত ঘটনাগুলো নিয়ে রতনের সঙ্গে আলোচনা করছিল। মীরা দেবীর উক্তি দীপকের মনে যথেষ্ট রেখাপাত করেছিল। যেমন করেই হোক ডক্টর স্যানিয়েলের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে যত সত্বর হয় তাকে গ্রেপ্তার করাতে হবে, এই চিন্তাই দীপকের মনকে আচ্ছন্ন করে রেখেছিল। কিন্তু হঠাৎ টেলিফোনটা বেজে উঠে দীপকের কাজে বাধা সৃষ্টি করল। হ্যালো, কে? রিসিভারটা তুলে নিয়ে দীপক প্রশ্ন করে, আপনি কি মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ। আমাকে আপনি চিনতে পারবেন কিনা বলতে পারি না। আমি সাইকোলজিস্ট ডক্টর স্যানিয়েল কথা বলছি। আমার নামে এ ধরনের ঘটনার জন্য দীপক আদৌ প্রস্তুত ছিল না। ডক্টর স্যানিয়েলের পেছনে সে লাগতে চায় তার বিরুদ্ধে খবরাখবর সংগ্রহের জন্য, কিন্তু তিনি যে হঠাৎ তাকে টেলিফোনে ডাকবেন এই কথা সে ভাবতেই পারে না। দীপক অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে, নমস্কার ডক্টর স্যানিয়েল। তারপর আপনি আমাকে হঠাৎ স্মরণ করলেন? আমাকে চেনেন নাকি আপনি? বিলক্ষণ, আপনার নাম শুনবো না মানে? আজকাল কলকাতা শহরের লাইট পোস্টগুলো পর্যন্ত আপনাকে চেনে। আর আমি তো একজন গোয়েন্দা। ধন্যবাদ। আমি বিশেষ কয়েকটি কারণে আপনার কিছুটা সাহায্য প্রার্থনা করি মিস্টার চ্যাটার্জি। কী ব্যাপার ডক্টর স্যানিয়েল? আপনার সঙ্গে দেখা করে এ বিষয়ের উপর আলোকপাত করলেই ভালো হয় নাকি? নিশ্চয়ই। তাহলে কবে আপনার সুবিধা হবে, বা আমার সঙ্গে একটু আজই আসতে পারেন ইচ্ছা করলে? সেটা আপনার সুবিধা অসুবিধার উপর নির্ভর করছে। যদি এক্ষুনি যাই, আসুন না, আমার হাতে এখন বিশেষ কোনো কাজ নেই। আপনার মতো মহামান্য অতিথির জন্যে কিছু সময় নষ্ট করতে অসুবিধা হবে না। তবে এখন সব কিছু আপনার ইচ্ছা। বেশ, আপনি বাড়িতে থাকুন, আমি এক্ষুনি আসছি। আমি আপনার জন্য অপেক্ষা করছি ডক্টর স্যানিয়েল। টেলিফোনের রিসিভারটা নামিয়ে রাখে দীপক।
আধ ঘন্টার মধ্যে ডক্টর স্যানিয়েলের মোটরখানা এসে থামে দীপকের বাড়ির সামনে। দীপক নিচে নেমে এসে ডক্টর স্যানিয়েলকে অভ্যর্থনা জানায়। আসুন ডক্টর স্যানিয়েল, আপনার এত নাম আর সুখ্যাতি শুনেছি এই অল্প সময়ে যে আপনাকে দেখবার একটা অদম্য স্পৃহা লুকিয়েছিল আমার মনে। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি, কিন্তু লোকে অন্য কথা বলে ডক্টর স্যানিয়েল। তারা বলে আপনি নাকি স্বয়ং ভগবানের অবতার। কথায় কথায় তারা ড্রয়িং রুমের দিকে এগিয়ে চলেছিল। ড্রয়িং রুমের সোফাটায় গা এলিয়ে দিয়ে ডক্টর স্যানিয়েল বললেন, লোকের স্বভাবই এইরকম মিস্টার চ্যাটার্জি। রামকৃষ্ণ, বিবেকানন্দ সকলেই আপনার আমার মতো মানুষ ছিলেন, কিন্তু লোকে তাদের দেবতা বানিয়ে চলেছে। রক্ষে করুন ডক্টর স্যানিয়েল, এইসব মহামানবদের নাম সত্যি অন্যায় হয়ে গেছে মিস্টার চ্যাটার্জি। আমি ওদের সঙ্গে নিজের তুলনা করছি না, তবে আমার থিওরি যে ভুল তা আপনি প্রমাণ করতে পারবেন না। সে কথা থাক, এবার কাজের কথায় আসুন। কথা হচ্ছিল আমার সম্বন্ধে। এমন কি শ্রেষ্ঠত্ব আমার মধ্যে আছে যে আপনি মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে সার্থক করে তুলছেন। আপনি সাধন করছেন আত্মার উন্নতি, জীবনের কল্যাণের পথ দেখাচ্ছেন আপনি। এমন বিশেষ কিছু নয়, শুধু কিছুটা একটা থিওরি প্রচার করছি মাত্র। দীপক কথায় কথায় বেশ ভালো করে ডক্টর স্যানিয়েলের মুখের দিকে চেয়েছিল। নিখুঁত বেশভূষা, ছদ্মবেশ ধারণের ক্ষমতা দস্যু বলবন্তের অসাধারণ। তবে সেই ছদ্মবেশ ভেদ করে আসল মানুষটিকে চিনতে দীপকের কষ্ট হয় না। এইবার আপনার হঠাৎ আগমনের কারণ সম্বন্ধে যদি আমাকে অবহিত করেন ডক্টর স্যানিয়েল, তবে কথায় কথায় আসল কথাটা বলতেই ভুলে গিয়েছিলাম। আপনি জানেন না বোধ হয়, দীর্ঘদিন আমি ফরেনে ছিলাম। দীর্ঘদিন পরে সেখান থেকে ফিরে এসে আমার নতুন থিওরি এদেশে প্রচার করছি। আমার নাম যথেষ্ট হচ্ছে সন্দেহ, তবে আমার পেছনে একদল শত্রুর আনাগোনা শুরু হয়েছে বলে মনে হচ্ছে। অবশ্য এত অল্প দিনে এত সুখ্যাতি অর্জন করলে পেছনে শত্রু লাগা স্বাভাবিক, তা তো বটে। তাই আমি চাই আপনি দয়া করে আমার উপর একটু নজর রাখেন। এই জন্যে একটা নির্দিষ্ট অঙ্কের ফি দিয়েই আমি আপনাকে যথাসময়ে নিযুক্ত করব। তার আগে কিছুটা আলোচনার প্রয়োজন নিশ্চয়ই। তা বটে। যাক, এই ব্যাপারে আপনার আপত্তি নেই তো মিস্টার চ্যাটার্জি? আপত্তি? আরে ওই তো আমার প্রফেশন। আর আপনাদের মতো প্রসপেক্টিভ পার্টি তো আমি চাই ডক্টর স্যানিয়েল। ধন্যবাদ। আমি তাহলে উঠি মিস্টার চ্যাটার্জি। তার আগে কিঞ্চিত জলযোগ, মানে আমি ভোজুয়াকে অর্ডার দিয়ে দিয়েছি। কিন্তু আমি বাইরে কোথাও না খেলেও আমার কাছ থেকে কিন্তু এত সহজে মুক্তি নেই। কি আর করা যাবে, আপনি দেখছি নাছোড় বান্দা। এটা আমাদের ভারতীয় সংস্কৃতি ডক্টর স্যানিয়েল, এর জন্য আশা করি কিছু মনে করবেন না। না না, মনেই করবার কি আছে। ডক্টর স্যানিয়েল আবার সোফায় দেহটা এড়িয়ে দেন। ডক্টর স্যানিয়েলের গাড়িখানা দীপকের গেট অতিক্রম করে বেরিয়ে গেলে দীপক রতনের দিকে চেয়ে কী যেন ইঙ্গিত করল। রতনও সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে ডক্টর স্যানিয়েলের গাড়ির পেছনে পেছনে যাবার জন্য একটা ট্যাক্সি ঠিক করে ফেলল। কিন্তু ডক্টর স্যানিয়েল অন্য কোথাও গেলেন না, সোজা তাঁর বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। রতন কিছু দূরে ট্যাক্সিটা দাঁড় করিয়ে ভাড়াটা চুকিয়ে দিয়ে ড্রাইভারকে 2 টাকা বকশিস দিল। সেলাম ঠুকে প্রস্থান করে ট্যাক্সি ড্রাইভার। দীপকের ইঙ্গিত রতন বুঝতে পেরেছিল। সে তাই উল্টো দিকের একটা চায়ের দোকানে চুপচাপ বসে পড়ে 1 কাপ চায়ের অর্ডার দিল। কিন্তু তার একাগ্র দৃষ্টি ডক্টর স্যানিয়েলের বাড়িখানার দিকে নিবদ্ধ। সন্ধে 7টা। একে একে প্রায় 10-12টা গাড়ি এসে থামল ডক্টর স্যানিয়েলের বাড়ির সামনে। প্রত্যেক গাড়ি থেকে নামলেন একজন করে সম্ভ্রান্ত ঘরের ভদ্রমহিলা। সামান্য কিছুক্ষণ কথা বলেই তাঁরা একে একে প্রস্থান করলেন। রতন কিন্তু অনড়। পরপর 3 কাপ চা শেষ হয়ে গেল। কেটে গেল পুরো 1.5 ঘন্টা, কিন্তু রতনের নড়বার কোনো লক্ষণ দেখা গেল না। ঠিক 8:30টার সময় ট্যাক্সি চড়ে একজন যুবক এসে নামল বাড়ির সামনে। 10 মিনিট পরে সে যখন বেরিয়ে এসে ট্যাক্সিতে চড়ে বসলো, তখন তার হাতে দেখা গেল একখানা ভারী খাম। রতন এবার চায়ের দামটা চুকিয়ে দিয়ে বেরিয়ে পড়ল দোকান থেকে। একখানা ট্যাক্সি নিয়ে সেও লোকটির গাড়িকে অনুসরণ করে চলল। আধ ঘন্টা চলে ট্যাক্সি থামল। সামনেই হোটেল মিডল্যান্ড। রতন এই সুযোগটির জন্যই অপেক্ষা করছিল। সে গাড়ি থেকে নেমে পড়ে ট্যাক্সি ভাড়া চুকিয়ে ঢুকল হোটেলের ভেতর। বুঝল লোকটি এ হোটেলেই থাকে। মিনিট কুড়ির পরে লোকটির কোনো পাত্তা পাওয়া গেল না।
রতন সোজা ম্যানেজারের ঘরে গিয়ে বলল, এখানে সিঙ্গেল সিটের রুম চাই, বেশ ভালো পজিশনে। এই হোটেলের প্রায় সবগুলো ঘরই সিঙ্গেল সিটের। আপনি ম্যাপ দেখে ঠিক করুন কোন ঘর নেবেন। ম্যাপ দেখে ঠিক করা মুশকিল, আমি নিজে গিয়ে ঘুরে দেখে পছন্দ করব। যদি একজন লোককে আমার সঙ্গে দেন তাহলে সুবিধে হয়। অবশ্যই। ম্যানেজারের হুকুমে একজন বেয়ারা রতনকে সব ঘরগুলো দেখালো। রতন দেখল লোকটি থাকে 14 নম্বর ঘরে, তার পাশে 15 নম্বর ঘরটা খালি পড়ে আছে। রতন নিচে নেমে এসে বলল, আমি 15 নম্বর ঘরখানা নিতে চাই। বেশ, 8 টাকা করে ডেলি চার্জ। ধন্যবাদ। রতন 3 দিনের টাকা অ্যাডভান্স করে। হোটেল রেজিস্টারে রতনের নাম এন্ট্রি করে নেওয়া হয়। ম্যানেজার যখন রেজিস্টারে রতনের নাম তুলতে ব্যস্ত, সেই অবকাশে রতন ভালো করে তাকিয়ে দেখে 14 নম্বর ঘরের লোকটির নাম দীপঙ্কর চৌধুরী। আর কথা না বাড়িয়ে রতন বলে, ঘণ্টাখানেকের মধ্যেই মালপত্র নিয়ে আসছি আমি। পথে নেমে একটা ট্যাক্সি নিয়ে সোজা বাড়ির দিকে চালাতে হুকুম দেয় রতনলাল। বাড়িতে এসে দীপকের সঙ্গে দেখা করে রতন সব কিছু খুলে বলে। রতনের কাছ থেকে সব কথা শুনে দীপক বলে, আমি জানতাম এমন একটা কিছু আছে এর ভেতরে। আসলে দীপঙ্কর চৌধুরী হচ্ছে ডক্টর স্যানিয়েলের এজেন্ট, কিন্তু তার সঙ্গে ডক্টর স্যানিয়েলের এই যোগাযোগের উদ্দেশ্য কী? রতন সপ্রশ্ন দৃষ্টিতে তাকায় দীপকের দিকে। সেটা ঠিক বুঝতে পারছি না। কীভাবে যে দীপঙ্কর চৌধুরীর সাহায্যে ডক্টর স্যানিয়েল উপকৃত হয় সেটা তোকে বের করতে হবে। তুই আপাতত কিছুদিনের জন্য এই হোটেলেই থাক। গোপনে গোপনে দীপঙ্করের উপর নজর রাখার চেষ্টা কর। তারপর দেখতে হবে কোন পথে সে ডক্টর স্যানিয়েলকে সাহায্য করছে। বুঝেছি। তুই যেসব তথ্য জানতে পারবি অবিলম্বে তা টেলিফোন করে আমাকে জানাবি। আচ্ছা, তাহলে আমি এখন যাই। দেখি হোটেল মিডল্যান্ড থেকে যদি কোনো রহস্যের সূত্র বেরিয়ে পড়ে। দীপক কোনো উত্তর দেয় না। রতন বেরিয়ে পড়ে হোটেল মিডল্যান্ডের উদ্দেশ্যে। রাত 9টা নাগাদ রতন হোটেলে ফিরে এলো। পাশের ঘরের দরজা বন্ধ। একটু পরে দরজা খুলে দীপঙ্কর ঘরের বাইরে এসে বেয়ারাকে খাবার আনবার জন্যে অর্ডার দিল। রতনও ঘর থেকে বেরিয়ে দীপঙ্করের কাছাকাছি দাঁড়িয়ে বলল, নমস্কার স্যার, আপনি বোধহয় পাশের ঘরেই থাকেন। হ্যাঁ, কিন্তু আপনি? আমি থাকি রুম নম্বর 15-তে। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুবই খুশি হলাম। কদিন হলো আপনি এখানে এসেছেন? আজই। আমরা হলাম পাড়াগাঁয়ের লোক। দেশ কোথায়? বর্ধমান জেলার কাঁদিহাটি গাঁয়ে। কী জন্যে এসেছেন এখানে? কোনো ভালো ব্যবসাপত্র করতে চাই কলকাতায়, কিন্তু কী ব্যবসা করব তা এখনও ঠিক করে উঠতে পারিনি। রতন লক্ষ্য করল দীপঙ্কর একটু উৎফুল্ল হয়ে উঠেছে। সে বলল, আসুন আমার ঘরে বসবেন। রতন দীপঙ্করের ঘরে গিয়ে বসে। দীপঙ্কর প্রশ্ন করে, কত টাকা আপনি ব্যবসায় খাটাতে চান? ভালো চললে 1 লক্ষ টাকা পর্যন্ত আমি ব্যবসায় ঢালতে রাজি আছি। বসে খেলে 1 লক্ষ টাকাও ফুরিয়ে যায়, তাই কোনো ব্যবসায় না খাটালে। তা তো বটেই, কিন্তু খুব সাবধানে কাজ করবেন। এ কথা বলছেন কেন? আরে মশাই, এ তো আর আপনার বর্ধমান জেলা নয়। এখানে পথে ঘাটে 420 ঘুরে বেড়াচ্ছে। আপনার 420 আবার কি? সে কি 420 ধারা জানেন না? মানে কাউকে ঠকানো। তাই কোনো লোক যদি অপর কাউকে ঠকায় তাকেই 420 বলে থাকি আমরা। বুঝেছি স্যার। তাই বলছি, আপনি ভেবেচিন্তে কাজ করলে সামান্য টাকা ইনভেস্ট করেও প্রচুর টাকা উপার্জন করতে পারেন, কিন্তু সেই বিষয়ে ধারণা না থাকলে 1 লক্ষ টাকা ঢেলেও ঠকতে হবে। তেমন কোনো জিনিস কি জানা আছে আপনার? আছে। এই ধরুন না, আমি বিনা টাকায় কত টাকা উপায় করতে পারতাম। কিন্তু এ কি, থামলেন কেন? সে কথা এখন থাক, আর একদিন বলবো। দীপঙ্কর চুপ করে যায়। রতন বুঝতে পারে দীপঙ্কর যা পাচ্ছে তাতে সে খুশি নয়। একটু হেসে দীপঙ্কর বলে, আচ্ছা, আমি এই বিষয়ে কাল আপনার সঙ্গে বরং আলোচনা করব। ধন্যবাদ। রতন ধন্যবাদ জানিয়ে উঠে দাঁড়ায়। নিজের ঘরে গিয়ে বিছানায় আশ্রয় নেয়। পরদিন সকাল। দীপঙ্কর ঘর থেকে বেরোয় আগের দিনের সেই কাগজের খামটি হাতে নিয়ে। রতন বেশ ভালো করেই লক্ষ্য করে। সে নিজেও দ্রুত বেশভূষা শেষ করে তৈরি হয়ে নেয়। নিচে নেমে এসে দেখতে পায় দীপঙ্কর একটা ট্যাক্সিতে উঠে বসে ড্রাইভারকে চালাবার হুকুম দিয়েছে। গাড়ি ছুটে চলে দ্রুত গতিতে।
রতন আরেকখানা ট্যাক্সি নিয়ে দীপঙ্করের পশ্চাতে তাকে ফলো করতে থাকে। হ্যালো। গাড়ি ছুটে চলে দ্রুত গতিতে। রতন আর একখানা ট্যাক্সি নিয়ে দীপঙ্করের পশ্চাতে তাকে ফলো করতে থাকে। দীপঙ্করের সম্পূর্ণ উদ্দেশ্য রতনের বোধগম্য হয় না। আধ ঘন্টার মধ্যে দীপঙ্করের গাড়ি এসে থামে কলকাতা শহরের একটি প্রখ্যাত খবরের কাগজের অফিসের সামনে। গাড়ি থেকে নেমে দীপঙ্কর পত্রিকা অফিসের মধ্যে অদৃশ্য হয়। রতন ট্যাক্সি ভাড়া চুকিয়ে দিয়ে অন্য একটি পথ দিয়ে পত্রিকা অফিসের মধ্যে ঢুকে অপেক্ষা করতে থাকে। দীপঙ্কর বেরিয়ে গেলে সে তার এখানে আগমনের উদ্দেশ্য জানবার জন্য চেষ্টা করবে। মিনিট কুড়ির মধ্যেই দীপঙ্কর অফিস থেকে বেরিয়ে ট্যাক্সিতে চড়ে অদৃশ্য হয়। রতন সোজা সম্পাদকের সঙ্গে দেখা করে বলে, একটু আগে একজন ভদ্রলোক তোমাদের পত্রিকায় কি বিজ্ঞাপন দিয়ে গেলেন, তা একটু দেখতে পেলে সুবিধে হতো। সম্পাদক রতনের পূর্ব পরিচিত। তিনি এক গাদা প্রুফ থেকে কয়েকটা কাগজ তুলে নিয়ে একজন বেয়ারের হাতে দিয়ে বলেন, এগুলো মেকআপ করতে বলগে যাও। তারপর রতনের দিকে হেসে বললেন, হঠাৎ তোমার তদন্ত আমার পত্রিকায় এসে ঠেকলো দেখতে পাচ্ছি। রতন হেসে বলল, তোমরা যে হঠাৎ ওরকম বিজ্ঞাপন ছাপাবে তাই বা কে জানতো বলো। সম্পাদক বললেন, তুমি তাহলে বিজ্ঞাপন বিভাগে দেখা করো, বা চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। বিজ্ঞাপন বিভাগ। রতনকে নিয়ে সম্পাদক সেখানে এসে বিজ্ঞাপন বিভাগের ভদ্রলোকের কাছ থেকে বিজ্ঞাপনটি নিয়ে দেখলেন। ছোট বিজ্ঞাপন, ব্যক্তিগত কলমে বিজ্ঞাপন ছাপা হবে বলে দেওয়া হয়েছে। তাতে লেখা, জনৈকা ভদ্রমহিলা একজন মনস্তত্ত্ব বিশেষজ্ঞের কাছে এমন সব কথা বলেছেন যা প্রকাশ করা হলে তাঁর সম্মান ও প্রতিপত্তি ক্ষুণ্ণ হতে পারে। ভদ্রমহিলা যেন এই বিজ্ঞাপনখানি দেখা মাত্র আমাদের ঠিকানায় দেখা করে এই বিষয়ে আলোচনা করেন। আমরা চাই না যে তিনি ক্ষতিগ্রস্ত হন। বিভাস গুপ্ত, হোটেল কন্টিনেন্টাল, কলকাতা 1। আগাগোড়া বিজ্ঞাপনটি দেখে রতন বলে, দিন দিন তাদের সাহস তো বেড়ে যাচ্ছে, তাদের স্পর্ধাও অসহনীয় হয়ে উঠছে। কাদের? বিশ্ববন্ধুর সম্পাদক প্রশ্ন করেন। আগে সমস্যাটা সমাধান হোক, তারপর সব কিছু বলবো ভাই। রতন দ্রুত নেমে এসে ট্যাক্সিতে চড়ে হোটেলে ফিরে আসে। সেই দিনই বিকেল। দীপককে ইতিমধ্যেই রতন সব কিছু টেলিফোন করে জানিয়েছিল। দীপক রতনকে যথারীতি অনুসরণ করে যাবার জন্য উপদেশ দিয়েছিল টেলিফোনে। বিকেল 5:30টায় দীপঙ্কর হোটেল থেকে বেরোতেই রতন আবার তাকে অনুসরণ করল। দীপঙ্কর সোজা চলে এলো ডক্টর স্যানিয়েলের বাড়িতে। বাড়ির মধ্যে সে অদৃশ্য হতেই রতন চুপচাপ উল্টো দিকের চায়ের দোকানে গিয়ে সময় কাটাতে লাগলো। আজ দীপঙ্করের বেরোতে বেশ একটু দেরি হলো। অবশেষে সে যখন বের হলো তখন তার মুখের দিকে তাকালে মনে হয় বোধহয় এক বিন্দু জীবনী শক্তিও তার দেহে অবশিষ্ট নেই। কী হয়েছে রতন তা বুঝল না। দীপঙ্কর ট্যাক্সিকে হোটেলের দিকে চালাতে হুকুম দিলে রতন আর একটা ট্যাক্সি নিয়ে শর্টকাট করে হোটেলে এসে উপস্থিত হলো। হোটেলের বেয়ারাকে চায়ের অর্ডার দিয়ে সবই সে একটু নিশ্চিন্ত হয়ে বসেছে, এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করে দীপঙ্কর। রতনের মুখখানা একটু যেন আনন্দ উদ্ভাসিত হয়ে উঠল। সে যেন সাগ্রহে দীপঙ্করের জন্যই প্রতীক্ষা করছিল। নমস্কার রতনবাবু। নমস্কার। তারপর কী খবর? খবর আর কি, আপনার ব্যবসা কবে শুরু করছেন? এখনও ঠিক করিনি, আগে কোনো একটা লাইন সিলেক্ট করি। ভালো কথা। আপনারা কলকাতার লোক, সব ভালো বোঝেন। আমরা মূর্খ পাড়াগাঁয়ের লোক, আমাদের কি আর সুবিধা হবে? কলকাতার চেয়ে পাড়াগাঁ অনেক ভালো রতনবাবু। কেন? সেখানকার লোকে ঠকাবার চেষ্টা করে না, আর যে যেমন পরিশ্রম করে সে তেমন মূল্য পায়। কিন্তু এখানকার লোক কি তেমন মূল্য পায় না? সেই তো কথা। এখানে যারা প্রত্যক্ষ পরিশ্রম করে বিপদের ঝুঁকি মাথায় নিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জনে সাহায্য করে তারা কিছুই পায় না। আর যারা তাদের মাথায় পায়ের উপর পা তুলে বসে থাকে তারা পায় লক্ষ লক্ষ টাকা। কেন? সে কেনর উত্তর নেই রতনবাবু। এখানকার এমনি নিয়ম। আপনাকে কি কেউ এমনি করে ঠকাচ্ছে নাকি? ঠকাচ্ছে মানে? আমার খাটুনির সিকি মূল্য দিতেও সে কুণ্ঠিত, অথচ আমারই চেষ্টায় সে লক্ষাধিক টাকা উপার্জন করেছে। লক্ষাধিক টাকা? কী সে ব্যবসা? সে বিষয়ে আপনার কোনো ধারণা নেই রতনবাবু, কিন্তু আমিও সে শয়তানকে রেহাই দেব না। মনে হচ্ছে এক্ষুনি গিয়ে তার টুটি টিপে ধরে তার পাপের শাস্তি দিই, কিন্তু অনেক কষ্টে নিজের মনকে প্রবোধ দিয়ে চুপ করে আছে। আপনি কি করতে চান? আমি চাই প্রতিশোধ নিতে রতনবাবু। কিন্তু কী উপায়ে? তাই তো, কী উপায়ে সেটাই তো এখনও ঠিক করে উঠতে পারিনি রতনবাবু। তবে
আমার নিশ্চিত বিশ্বাস উপায় আমি একদিন না একদিন বের করে ফেলবই। আচ্ছা, একটা কথা। কি কথা বলুন? আমি শুধু ভাবছি, এমন কি কেউ নেই যে আজ সমাজের এত বড় মূর্তিমান শত্রুকে শাস্তি দিয়ে কঠোর হাতে তার দণ্ডবিধান করে? কেন, আপনি পুলিশে খবর দিন না। পুলিশ? এমন কোনো প্রমাণ তার বিরুদ্ধে পুলিশ পাবে না যার বলে তাকে গ্রেপ্তার করা যায়। তাছাড়া পুলিশ বিনা প্রমাণে অভিযোগ বিশ্বাসই করবে না। তবে উপায়? তাই তো ভাবছি রতনবাবু। আচ্ছা, এক কাজ করলে হয় না দিবঙ্করবাবু? অবশ্য এটা আমার কল্পনা। কী কাজ বলুন? আপনি তো অনায়াসে প্রখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জির সাহায্য নিতে পারেন। শুনেছি তিনি নাকি অত্যাশ্চর্য উপায়ে অকল্পনীয়ভাবে অপরাধের প্রমাণ খুঁজে বের করে প্রকৃত অপরাধীকে শাস্তি দেন এবং নিরীহের জীবন রক্ষা করেন। কথাটা অবশ্য মন্দ বলেননি রতনবাবু। আচ্ছা, দীপকবাবুর সঙ্গে কি আপনার পরিচয় আছে? পরিচয়? তার মতো অত বড় নামী লোকের সঙ্গে কী করে আমার পরিচয় থাকবে? আমরা মফস্বলের লোক। খবরের কাগজে পড়েছি তার অজস্র কীর্তি কাহিনী, শুনেছি তার নাম। ভালো কথা। আমি ভাবছি তাঁরই শরণাপন্ন হব। একটু চিন্তা করতে দিন আমাকে। সেই ভালো দীপঙ্করবাবু। চিন্তিত মুখে দীপঙ্কর ঘর থেকে বেরিয়ে পড়ে। মিনিট তিনেক পর নিজের ঘরে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দেয় দীপঙ্কর। মেলল্যান্ড হোটেলের প্রত্যেক ঘরেই ফোন কানেকশন আছে। রতন শুনতে পায় দীপঙ্কর একটা নম্বরের সংযোগ চাইছে। সেটাই হচ্ছে দীপকের বাড়ির নম্বর। একটু পরেই সে কানেকশন পায়। দীপক প্রশ্ন করে, কাকে চান? মিস্টার চ্যাটার্জিকে। আমি দীপক চ্যাটার্জি কথা বলছি। শুনুন মিস্টার চ্যাটার্জি, আপনি কি দয়া করে আমাকে একটু সাহায্য করবেন? কে আপনি? আপনার নাম? দীপঙ্কর চৌধুরী। আমি একজন বিখ্যাত লোকের বিষয়ে এমন কতগুলো কথা আপনাকে জানাতে চাই, যা থেকে আপনি তার বিরুদ্ধে অনেক গোপনীয় ও মারাত্মক কথা জানতে পারবেন। দীপক বুঝতে পারে কে ফোন করছে। সেটাই বলে, কাল বিকেল 4টের সময় আমার সঙ্গে দেখা করুন। ধন্যবাদ। রতন দেয়ালে কান পেতে একে একে সব কটি কথাই শুনতে পায়। টেলিফোন রিসিভ করেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার মিস্টার গুপ্ত। তিনি দীপকের বন্ধুস্থানীয়। তাছাড়া তিনি যখন ইন্সপেক্টরের পোস্টে ছিলেন তখন দীপকের সঙ্গে বহু জটিল রহস্যমূলক কেসে একসঙ্গে তদন্ত করেছেন। দীপক তাকে সেদিন বিকেল 3:30 সময় তার বাড়িতে আসবার জন্য আমন্ত্রণ জানায়। ঠিক 3:30, বরং 4 জলযোগ পর্বটা শেষ করে নেওয়া যাক, কি বলো? ও ব্যাপারে যে আমার কোনো আপত্তি নেই, তা তো জানো বন্ধু। তবে শুরু করা যাক। চাকর ভুজুয়া 4 খাবার দিয়ে যায়। মিস্টার গুপ্ত বলেন, এই যে দেখছি রকমারি ব্যবস্থা। বৈকালিক আহারের পক্ষে এতটা কি ভালো? চিকেন রোস্ট, মোগলাই পরোটা থেকে সন্দেশ পর্যন্ত। এই যে দেখছি ছোটোখাটো ডিনার। তোমার মতো প্রখ্যাত বন্ধুর জন্যে কি আর ব্যবস্থা খারাপ করলে চলে? দেখো দীপক, আজ যাই হোক বৈষ্ণবোচিত বিনয় শুরু করো না, ওতে আমি বড় বিভ্রান্ত হয়ে পড়ি। যাক, শুরু করো এবার। খাওয়া শুরু হয়। মিস্টার গুপ্ত বলেন, যাক এবার কাম টু আওয়ার পয়েন্ট। ব্যাপারটা কি বলো তো? আচ্ছা গুপ্ত, প্রখ্যাত মনস্তাত্ত্বিক ডক্টর স্যানিয়েল সম্বন্ধে তোমার কি ধারণা বলো তো? ধারণা যদিও এখনও দানা মেঁধে ওঠেনি, তো বাইরে থেকে তো বেশ রুচি সম্পন্ন ভালো লোক বলেই শুনেছি। আচ্ছা, যদি হঠাৎ তোমাকে বলি তাকে অ্যারেস্ট করতে, তাহলে তো বড়ই মুশকিল। প্রমাণ ছাড়া এত বড় একজন নামী লোক, যদি এক্ষুনি মানে আধ ঘন্টার মধ্যে এমন একজন লোককে এনে উপস্থাপিত করি যে তোমার প্রমাণস্বরূপ কাজ করতে রাজি হবে, মানে যাকে রাজসাক্ষী হিসেবে দাঁড় করানো যেতে পারে। কিন্তু এই লোকটি আসলে কে বলো তো? আচ্ছা, সেই বিষয়ে পরে বলছি, আগে কথা শেষ হয় না। ঘরের মধ্যে প্রবেশ করে ভজুয়া, হাতে তার একখানা কার্ড। কার্ড? আরে এই যে দেখছি ডক্টর স্যানিয়েল। হ্যাঁ, আমি মিস্টার চ্যাটার্জি। বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করেন স্বয়ং ডক্টর স্যানিয়েল। আপনি হঠাৎ দিনের কুটিরে? কারণই হোক আর অকারণই হোক, আপনার বাড়িতে পা দিয়ে লাভ ছাড়া কারো ক্ষতি নেই মিস্টার চ্যাটার্জি। এই যে দেখছি সব দামি খাবার। হ্যাঁ, কী বলেন মিস্টার গুপ্ত? মিস্টার গুপ্ত কোনো কথা বলেন না। ডক্টর স্যানিয়েল একটা কোচের উপর বসে পড়েন। দীপক বলে, আপনার কি এ সময় কিছু চলবে ডক্টর স্যানিয়েল? বড় জোর 1 কাপ কফি। মাত্র 1 কাপ কফি? যাক, আপনার উপস্থিতি আমাদের আনন্দ বর্ধন করবার পক্ষে যথেষ্ট। ডক্টর স্যানিয়েল বলেন, সেই দিন আপনাকে যে বিষয়ে কথা বলেছিলাম সে সম্বন্ধে আপনি কি স্থির করলেন মিস্টার চ্যাটার্জি? বিশেষ কিছু স্থির করে উঠতে পারিনি এখনো। আর স্থির করবার কী আছে? আমি নিঃসন্দেহে এই কেস গ্রহণ করতে পারি।
কথা শেষ হয় না, ঘরের মধ্যে প্রবেশ করে ভজুয়া, তার সঙ্গে সঙ্গে দীপঙ্কর। ভজুয়া বলে, বাবু ইনি আপনার সঙ্গে দেখা করবার জন্যে। দীপঙ্কর ঘরের মধ্যে প্রবেশ করে কেমন যেন হকচকিয়ে যায়। এই সময় সে ডক্টর স্যানিয়েলকে এখানে আশা করেনি। তার মুখ ভয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করে। এমন কয়েকের অখণ্ড স্তব্ধতা। দীপক ধীরে ধীরে বলতে শুরু করে, কি ভয়াবহ ব্যাপার। ডক্টর স্যানিয়েল প্রশ্ন করেন, আচ্ছা, যে যুবকটিকে হত্যা করা হলো তাকে কি আপনি চেনেন? না, কালও আমাকে টেলিফোনে জানায় যে কয়েকটা বিষয়ে আমার সঙ্গে আলোচনা করবে, কিন্তু কী বিষয়ে তা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। কিন্তু ওকে হত্যা করার উদ্দেশ্য কি থাকতে পারে তাই তো বুঝে উঠতে পারছি না। আমার কিন্তু অন্য কথা মনে হচ্ছে মিস্টার চ্যাটার্জি। কী কথা ভাবছেন আপনি? আমার মনে হচ্ছে আপনার কোনো পুরনো শত্রু আপনাকে মারতে এসে ভুল করে ওকে হত্যা করেছে। আচ্ছা, ওর নাম কি? ঠিক মনে নেই, দীপঙ্কর না ওই ধরনের কি একটা। এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করে রতনলাল। সে বলে, কি ব্যাপার, গুলির শব্দ করতে গে? কথা শেষ হবার আগেই সে নিহত দীপঙ্করকে দেখে হতভম্ব হয়ে যায়। ডক্টর স্যানিয়েল বলেন, চলুন মিস্টার চ্যাটার্জি, আমরা বাইরে গিয়ে দেখি আপনার সেই শত্রুটিকে চিনতে পারেন কিনা। বেশ, চলুন। বাইরে সে দীপক লোকটিকে ভালো করে দেখে বলে, না, একে তো কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। ডক্টর স্যানিয়েল বলেন, বেশ, ভালো করে ভেবে দেখুন মিস্টার চ্যাটার্জি, ভালো করে ভেবেই বলছি। আমি একবার যাকে দেখি সহজে তাকে ভুলি না। তবে তাই তো ভাবছি, কিন্তু যদি এই লোকটিকে বিশেষ উদ্দেশ্যেই ও হত্যা করে তাহলেই বা কী করে জানব? মিস্টার গুপ্ত বলেন, আপনি লোকাল পুলিশ স্টেশনে ইনভলভ করুন দীপকবাবু, সেই ভালো। শুধু শুধু সময়ক্ষেপ করা উচিত নয়। তুমি বরং এর পকেটগুলো সার্চ করে দেখো, যদি কোনো পরিচিতির চিহ্ন পাওয়া যায়। আচ্ছা। সবকটি পকেট তন্ন তন্ন করে খুঁজে মিস্টার গুপ্ত পেলেন একটা চিঠি। চিঠিখানা তার দেশ থেকে এসেছে। লোকটির দেশ বীরভূম জেলায়, নাম বিভাস গুপ্ত, থাকতো হোটেল কন্টিনেন্টালে। মিস্টার গুপ্ত চিঠিটা বেশ মনোযোগ দিয়ে দেখেন, তারপর সেটা দীপকের হাতে তুলে দিয়ে বলেন, দেখো, অন্তত একটা সূত্র জোগাড় করে গেছে। এখন এইটা ধরে ট্রেস করে লোকটির নারী নক্ষত্র আমাদের খুঁজে বের করতে হবে। দীপক বলে, যাক, অন্তত কয়েকটা হদিশ পাওয়া গেল। এখন চেষ্টা করা যাবে সব তথ্য বের করবার জন্য। আমি পুলিশকে ফোন করে এলাম, এক্ষুনি মিস্টার বর্ধন এসে পড়বেন। মিস্টার গুপ্ত হেসে বললেন, শেষ পর্যন্ত ডিটেকটিভের বাড়িতেই হত্যাকাণ্ড, আশ্চর্য যোগাযোগ। এ কথা আর কেউ কোনো উত্তর দেন না। স্থানীয় থানার অফিসার মিস্টার বর্ধন বেশ জবরদস্ত প্রকৃতির লোক। তাছাড়া খোদ ডেপুটি কমিশনারকে ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি আরও মনোযোগ দিয়ে সব কিছু খুঁটিনাটি তদন্ত শেষ করলেন। কিন্তু ইতিপূর্বে যা আবিষ্কৃত হয়েছিল তার চেয়ে বেশি আর কিছু জানা গেল না। তখন তিনি মৃতদেহ দুটিকে মর্গে চালান দিলেন। ডক্টর স্যানিয়েলের দিকে চেয়ে বললেন, আপনার পিস্তলটা আমাদের কাছে কিছুদিনের জন্য জমা দিতে হবে স্যার। বেশ, সব কিছু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা আমাদের কাছেই থাকবে। ডক্টর স্যানিয়েল তার পিস্তলটা মিস্টার বর্ধনের হাতে দিলেন। মিস্টার বর্ধন ভালো করে দেখে বলেন, এটা দেখছি 38 বোরের পিস্তল, একবার মাত্র ফায়ার হয়েছে। ম্যাগাজিনের আর 11টা গুলি ইনট্যাক্ট রয়েছে। আততায়ীর হাতে ছিল একটি 6 শট রিভলভার, সেটিও তিনি নিলেন অত্যন্ত সাবধানতার সঙ্গে। দীপক প্রশ্ন করে, তাহলে এই কেসের সব দায়িত্ব কি আপনি গ্রহণ করছেন মিস্টার বর্ধন? হ্যাঁ, কেন, আপনি কি এই ব্যাপারে? না না, দীপক হেসে বলে, যতই সব ঝামেলা থেকে দূরে থাকা যায় ততই ভালো। মিস্টার বর্ধন মৃদু হাসেন। আধ ঘন্টার মধ্যে তদন্ত কার্য শেষ করে মিস্টার বর্ধন বিদায় নিলেন। ডক্টর স্যানিয়েল বিদায় নেওয়ার পর দীপকের সঙ্গে রতনের কথা হচ্ছিল। আমি ডক্টর স্যানিয়েলের কার্যপদ্ধতি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি রতন। দস্যু বলবন্তের স্পর্ধা দিনের পর দিন ক্রমশ যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। কি অদ্ভুত উপায়ে সে নিজেকে রক্ষা করলো ভাবতে অবাক লাগে। সত্যি তাই, দীপঙ্করকে সে হত্যা করলো বিভাসের সাহায্যে, আবার বিভাসকে হত্যা করলো নিজের বিরুদ্ধে প্রমাণ লোপ করার জন্য। কিন্তু একটা কথা আমি সত্যি বুঝতে পারছি না দীপক। কী কথা? কী করে বলবন্ত অর্থাৎ ডক্টর স্যানিয়েল জানতে পারলো যে দীপঙ্কর তোকে সব কিছু বলতে উদ্যত হয়েছে? তাই তো ভাবছি, আমার মনে হচ্ছে হোটেলে দীপঙ্করের উপরে নজর রেখেছিল নিশ্চয়ই ডক্টর স্যানিয়েল কর্তৃক নিযুক্ত আর একজন লোক। কিন্তু সে যে কে তা বোধহয় তুই ধরতে পারিস না। কিন্তু আশ্চর্য লোক এই ডক্টর স্যানিয়েল। একমাত্র দীপঙ্কর ছিল ওর প্রত্যক্ষ এজেন্ট, আর যেসব এজেন্ট তারা কেউ ওকে চিনত না, কেবল টাকা খেয়ে হুকুম তামিল করত। তুই কি করে জানলি? দীপঙ্করের কাছ থেকেই শুনেছিলাম, কিন্তু এত শীঘ্র যে তাকে শেষ নিঃশ্বাস ফেলতে হবে তা আমি কল্পনা করিনি। সেই জন্যই তো ইংরেজিতে বলে, ক্রাইম ডাজ নট পে।
কিন্তু আমরা এখন কোন পথে এগোবো বাবা বলতে পারিস? সে পথ স্থির করে ফেলেছি। অর্থাৎ অবিলম্বে হোটেল কন্টিনেন্টালে গিয়ে বিভাস গুপ্ত সম্বন্ধে তদন্তের ব্যবস্থা করব কাল সকালে। হোটেল কন্টিনেন্টাল নামটা বেশ জবরদস্ত গোছের হলেও আসলে হোটেলটি হচ্ছে মাঝারি আকারে। হোটেলের ম্যানেজারের কাছে দীপক নিজের পরিচয় দিতেই ম্যানেজার তটস্থ হয়ে বলে, কী ব্যাপার মিস্টার চ্যাটার্জি, আপনার মতো মহামান্য লোক হঠাৎই হোটেলের বুকে? দীপক হেসে বলল, হ্যাঁ, জরুরি প্রয়োজন। আপনার হোটেলের একজন বাসিন্দা নিহত হয়েছেন সম্প্রতি। কাজী কে? কেন কাগজে পড়েননি? মানে কাজের চাপে সকালের কাগজ এখনো পড়বার সময় করে উঠতে পারিনি। আপনাদেরই হোটেলের বিভাস গুপ্ত। সে কি বিভাসবাবু? মানে তিনি? তার হত্যাকাণ্ডের তদন্তের জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু সে ব্যাপারে আমি কি সাহায্য করতে পারি বলুন আমার কাছ থেকে? বিভাসবাবুর ঘরে তার জিনিসপত্র আমরা একবার পরীক্ষা করতে চাই। মাফ করবেন স্যার, তার ঘর সার্চ করবার কোনো অধিকার তো আপনার নেই। তার মানে অতি সহজ, আপনি গোয়েন্দা হলেও সার্চ ওয়ারেন্ট ছাড়া এইভাবে কারো ঘর নিশ্চয়ই সার্চ করতে পারেন না। কিন্তু আমি তো অধিকারের কথা বলছি না। আপনি যদি তার জিনিসপত্রগুলো দেখান তবে আমার কাজে খুব সুবিধা হয়। অবশ্য সেটা আপনার খুশির ওপর নির্ভর করছে। কিন্তু তার ঘরে তো সব জিনিসপত্র নেই স্যার। কালোর এক বন্ধু এসে কতগুলো জিনিস নিয়ে গেছেন। তাকে চেনেন? না, কাল তাকে প্রথম দেখলাম। আচ্ছা, বিভাসবাবু কী করতেন? অফিসের কেরানিগিরি। কত টাকা পেতেন? শখানেক টাকা। তিনি কী ধরনের লোক ছিলেন বলে মনে হয়? বাইরে থেকে বেশ সাদাসিধে বলেই মনে হতো। সম্প্রতি কি তিনি একটু চিন্তিত বা উন্মনা ছিলেন বলে মনে হয়? হ্যাঁ, গত কয়েকদিন যাবৎ তাকে সবসময় কেমন যেন গম্ভীর দেখতাম। আপনার হোটেলের বিলপত্র কি তিনি নিয়মিত শোধ করতেন? হ্যাঁ, বরং অ্যাডভান্স পেতাম। প্রচুর টাকা তিনি উপার্জন করতেন বলে মনে হতো। কোত্থেকে আসতো এত টাকা? শুনেছি তিনি একটা কোম্পানির এজেন্ট ছিলেন, কিন্তু কী বিষয়ে তা আদৌ জানতে পারিনি আজ পর্যন্ত। আপনার কি মনে হয় তিনি কোনো কুকার্য করতেন? তা মনে হয় না। তার অন্তঃকরণ খুব সাদাসিধে ছিল বলেই আমার ধারণা। ঘরের মধ্যে সার্চ করে কিছুই বিশেষ মিলল না। শুধু জানা গেল জয়ন্তী বলে বিভাসের একজন বান্ধবী ছিল। সে আগেই হোটেলের পাশের বাড়িতে একটা ফ্ল্যাট নিয়ে থাকতো। বর্তমানে সে সেখান থেকে চলে গেছে। জয়ন্তী দেবী কি বিভাসবাবুকে ভালোবাসতেন? দীপক প্রশ্ন করে। তাই তো মনে হয় স্যার। বিশেষ করে সম্প্রতি তাদের অন্তরঙ্গতাটা আরও যেন একটু বেশি হয়েছিল। তাকে কীরকম মেয়ে বলে মনে হয় আপনার? চেহারা বেশ ভালো, ব্যবহার মোটামুটি ভালো, বেশ শিক্ষিত বলেই মনে হয়। তিনি কি করতেন? বিভাসবাবুর মুখে শুনেছি তিনিও ওই একই জায়গায় এজেন্সি করতেন। তবে তা যে কি। আপনাকে অনেক ধন্যবাদ ম্যানেজার বাবু। দীপক ধীরে ধীরে পথের বুকে পা বাড়ায়। তদন্তের ধারা থেকে দীপকের মনে হয় বিভাসগুপ্ত শুধু একাই ডক্টর স্যানিয়ালের এজেন্ট ছিল না। জয়ন্তী নামে যার কথা সে শুনেছে সেও হয়তো ডক্টর স্যানিয়ালের এজেন্ট। কিন্তু প্রত্যক্ষ প্রমাণ ছাড়া অথবা ডক্টর স্যানিয়ালের দিক থেকে কোনো ত্রুটি বিচ্যুতি না হওয়া পর্যন্ত সে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারছে না। জয়ন্তীর ঠিকানাও তার কাছে এখনও পর্যন্ত অজ্ঞাত। হঠাৎ দীপকের একটা কথা মনে হলো। রতনকে যদি ডক্টর স্যানিয়েলের উপর নজর রাখতে বলা হয় তাহলে হয়তো আরও খবর মিলতে পারে। দীপক তাই রতনকে ডেকে পাঠায়। কী খবর রে? রতন এসে প্রশ্ন করে। ডক্টর স্যানিয়েলের উপর নজর রাখছিস তো? হ্যাঁ। নতুন কিছু পেলি? বিশেষ কিছু নয়। আচ্ছা, নতুন কোনো মেয়ে এজেন্টের খবর যদি পাস তবে আমার খুব কাজে লাগে। কেন বলতো? একটা গোপন কানেকশনের খবর পেয়েছি। আমার মনে হয় জয়ন্তী নামে একটি মেয়ে হচ্ছে ডক্টর স্যানিয়েলের এজেন্ট। কিন্তু এইসব এজেন্টটা কী করে বলতো? বুঝলি না, এইসব এজেন্টদের মাধ্যমে রোগী জোগাড় হয় আর ব্ল্যাকমেলিং হয়। আসলে ডক্টর স্যানিয়েল নিজেকে সবার ঊর্ধ্বে একটি মনোজ্ঞ পুরুষ হিসেবে তুলে রাখতে চায়। তাতে নিত্য নতুন লোক আকর্ষণের সুবিধা হবে। বুঝলাম, প্রমাণ সংগ্রহ করাই এখন আমাদের কাজ। কিন্তু একটা কথা দীপক, যারা ব্ল্যাকমেলড হচ্ছে তারা তো তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। সেখানেই তো মুশকিল রে। তারা জানে ডক্টর স্যানিয়েল ইতিমধ্যেই তাদের অনেকগুলি গোপন খবর জেনে নিয়েছে। এখন তারা যদি ডক্টর স্যানিয়েলের বিরুদ্ধে দাঁড়াতে যায় তাহলে সে হয়তো এইসব গোপন তথ্য ফাঁস করে দেবে। কিন্তু লোকটা এত সহজে মানুষের বিশ্বাস উৎপাদন করে কীভাবে বলতো? সেটাই তো রহস্য। লোকটার যাই হোক, মানুষের মনোবিজ্ঞানটা তার নখদর্পণে। যাক, তুই দৃষ্টি রাখ, আর যদি তার কোনো জীবিত এজেন্টকে হাত করতে পারিস
ঠিকমতো কাজ করে গেলে নিশ্চয়ই সুফল মিলবে। সবসময় তার উপর দৃষ্টি রাখতে হবে। ঠিক আছে, আমার মনে হয় যত সজাগই সে হোক না কেন, কোনো না কোনো প্রমাণ তার বিরুদ্ধে অবশ্যই মিলতে বাধ্য। প্রত্যেক মানুষ, তা সে যত প্রতিভাশালী হোক না কেন, তার কাজের মধ্যে কিছু ভুল করতে বাধ্য। আমি আপ্রাণ চেষ্টা করব তার সেই ভুলের সুযোগে কিছু ডাইরেক্ট এভিডেন্স তার বিরুদ্ধে সংগ্রহ করতে। দীপক কোনো উত্তর দেয় না। সেদিনই সন্ধ্যা। দীপক যথারীতি তার চেম্বারে বসেছিল। আজ কদিন থেকে এই অদ্ভুত কেসটা কেমন যেন তার মনকে বিকল ও অবসন্ন করে তুলেছে। সে অনেক ভেবেছে, নতুন কোনো ক্লু পাবার চেষ্টা করেছে, কিন্তু এমন কোনো পথ পায়নি বা অবলম্বন করে সে প্রমাণ করতে পারে ডক্টর স্যানিয়েলই আসল নটোরিয়াস স্মাগলার ও ব্ল্যাকমেলার দস্যু বলবন্ত। বেয়ারা কার্ড দিয়ে গেল, ভিজিটিং কার্ড, বড় বড় হরফে তার উপর ইনভয়েস করা ডক্টর স্যানিয়েল। দীপক মনে মনে হাসল। সত্যি, লোকটা যে নাম নিয়েছে তার মধ্যে বেশ একটা গাম্ভীর্য আছে। ভেতরে নিয়ে এসো, দীপক আদেশ দেয়। নমস্কার মিস্টার চ্যাটার্জি, অসময়ে আপনাকে বিরক্ত করতে এলাম বলে দুঃখিত। বিরক্ত আমি মোটেই হচ্ছি না ডক্টর স্যানিয়েল। আপনার মতো মাননীয় অতিথি যে কোনো ভদ্রলোকের ঘরে গর্বের বস্তু। কথাটা সিরিয়াসলি বলছেন তো? কেন, সন্দেহ হচ্ছে নাকি? অবাক আশ্চর্য নয় কি? জানেন তো, গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসাস। অপরাধী মন সবসময় সন্দেহপ্রবণ। সে কি, আপনি কি কোনো ব্যাপারে নিজেকে অপরাধী বলে ভাবেন নাকি ডক্টর স্যানিয়েল? নিশ্চয়ই মিস্টার চ্যাটার্জি। অপরাধ দুরকম আছে, এক হচ্ছে দৈহিক অপরাধ আর এক মানসিক। মানসিক অপরাধে অপরাধীকে বাইরে থেকে আর পাঁচজনে ঠিক গিল্টি বলে ভাবে না, কিন্তু মনির কাছে সে সবসময় অপরাধী। কি আপনার অপরাধ? দেখুন, আপনি অপরাধ বিজ্ঞানী, সত্যি আপনার তীক্ষ্ণ দৃষ্টি আছে তাও জানি। আপনি কি বুঝতে পারছেন না যে আমার অপরাধটা কোথায়? না, সত্যিটা পারছি না। আপনার প্রফেশনাল লোকের মনকে বিচার করা, তার মধ্যে অপরাধ? দেখুন, মনির বিরুদ্ধে আমাকে অবিরত চলতে হচ্ছে মিস্টার চ্যাটার্জি। আমি জানি আপনার কাছে খুলে বললেও কোনো ক্ষতি নেই আমার। যে পর্যন্ত আপনি প্রমাণ না পাচ্ছেন ততক্ষণ আপনাকে 100 বার নিজে মুখে বললেও কোনো ক্ষতি হবে না আমার। আমার প্রশ্ন হচ্ছে, এই যে কয়েক শত সম্ভ্রান্ত নরনারী দিবারাত্র আমার পেছনে ঘুরছে আর তাদের কাছ থেকে প্রতি কথায় আমি মোটা টাকা আদায় করছি, এটা কি আমার অপরাধ নয়? কিন্তু আপনি তাদের মানসিক চিকিৎসা করছেন, তারা উপকার পাচ্ছে বলেই তো আপনাকে টাকা দিচ্ছে। দেখুন মিস্টার চ্যাটার্জি, অনেক সময় জটিল ব্যাধিতে আক্রান্ত রোগী শুধু হাইড্রোপ্যাথি বা জলের গুণেই ভালো হয়ে ওঠে, কিন্তু তাতেই কি প্রমাণ হয় যে জলের বিরাট একটা গুণ আছে? ওটা হচ্ছে রোগীর মানসিক অবস্থার মধ্যে একটা তারতম্য ঘটানো। দীপক কোনো উত্তর দেয় না। সে শুধু অবাক বিস্ময়ে ভাবতে থাকে ডক্টর স্যানিয়েলের বুদ্ধি কত তীক্ষ্ণ, কত ধারালো তার যুক্তি। অথচ এই লোকই যে এত বড় একটা ক্রিমিনাল তা ভাবতেও কেমন যেন বিস্ময় লাগে। সে বলে, আচ্ছা, হাইড্রোপ্যাথি চিকিৎসার দ্বারা রোগীর মানসিক অবস্থা হয়তো পরিবর্তন করা সম্ভব। সে ভাবতে থাকে খুব ভালো ওষুধ সে খাচ্ছে, এই মানসিক বলই তার রোগকে অনেকটা কমিয়ে দিতে থাকে। কিন্তু আপনি কি করে মানুষের ভবিষ্যৎ বা অতীতকে ফোরকাস্ট করেন? ওটা লোক অনুযায়ী ট্রিটমেন্ট করতে হয়। তার কথা ও ভাবভঙ্গি থেকে তার মনের গতি বুঝে নিতে হয়। এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। হয়তো দীর্ঘদিন চেষ্টা করলে আপনিও পারবেন। দীপক বুঝতে পারে এরকম তীক্ষ্ণধী লোকের কাছ থেকে কথা বের করা কতটা কষ্টসাধ্য ব্যাপার। সে হঠাৎ বলে বসে, আচ্ছা ডক্টর স্যানিয়েল, বা আমাদের অথবা পাশ্চাত্য দেশের ব্ল্যাকমেলিং সম্পর্কে আপনার ধারণা কি? আমি যতটা জানি তারাও খুব বড় সাইকো অ্যানালিস্ট। মানুষের মনের খবর না জানলে ব্ল্যাকমেলিং করবে কি করে? তা বটে। আচ্ছা, বিখ্যাত ব্ল্যাকমেলার বলবন্তর নাম শুনেছেন কি? না, ওনাম শোনবার অবকাশ আজও আমার হয়নি। তাছাড়া দীর্ঘদিন আমি বিদেশে ছিলাম, তাই। আচ্ছা, পাশ্চাত্য দেশে তো বহু ভ্রমণ করেছেন, ওদের কোনো বড় ব্ল্যাকমেলারের কর্মপদ্ধতির সঙ্গে কি পরিচয় আছে আপনার? না, ঠিক আপনি যা বোঝাতে চাইছেন তা নেই। অপরাধীদের বিষয়ে আপনার মতো আমি ততটা ইন্টারেস্টেড নই। দীপক এবার কথাটা ঘুরিয়ে নিয়ে বলে, আচ্ছা, মানুষ গোপন ছদ্মবেশের আড়ালে তার ক্রিমিনাল প্রোপেনসিটি কতদিন লুকিয়ে রাখতে পারে? যতদিন না কেউ তা ডিটেক্ট করে। যাক, আপনি এইসব বিষয়ে কেন চিন্তা করছেন? আমি একটা খুব বড় ব্ল্যাকমেলার দলের বিরুদ্ধে কাজ করছি ডক্টর স্যানিয়েল।
অথচ এমন কোনো ক্লু পাচ্ছি না যা থেকে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া যায়। আপনার মতো তীক্ষ্ণধী গোয়েন্দাকেও যে ফাঁকি দিতে পারছে, আমি থেকে কনগ্র্যাচুলেশন জানাই মিস্টার চ্যাটার্জি। আচ্ছা, চলি আজকের মতো। উইশিং টু মিট ইউ সুন। দ্রুত চেয়ার থেকে উঠে ডক্টর স্যানিয়েল ঘর ছেড়ে বেরিয়ে যান। দীপকের মাথায় তখন হাজার চিন্তা। দীপক বলল, তুই নজর রাখবি জয়ন্তী যেন তাকে হত্যা করতে না পারে। রতন বলে, কিন্তু শয়তানকে হত্যা করে উচিত। আমরা আইনের মুখ চেয়ে কথা বলতে পারি না রতন। আমাদের উচিত আসামিকে গ্রেপ্তার করে কাঠগড়ায় তুলে দেওয়া। সে কথা সত্যি। আর একটা কথা, যদি দেখিস অন্য কোথাও ওরা যাচ্ছে তাহলে ওদের অনুসরণ করবার আগে আমাকে জানাবি। ঠিক আছে। রতন রিসিভারটা নামিয়ে রাখে। আধ ঘন্টা পর ডক্টর স্যানিয়েল বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চেপে বসেন। ঘড়ির দিকে চেয়ে ড্রাইভারকে অর্ডার দেন, গ্রেট ইন্ডিয়ান হোটেলের দিকে চালাও। ড্রাইভার সেলাম ঠুকে গাড়ি ছেড়ে দেয়। জয়ন্তী গুপ্ত স্থান থেকে বেরিয়ে একটা ট্যাক্সি করে তাকে অনুসরণ করতে থাকে। রতন তাড়াতাড়ি আবার সব কিছু দীপককে ফোন করে জানায়। দীপক বলে, তুই ওদের অনুসরণ কর, যেন কোনো অঘটন না ঘটে। আমি এক্ষুনি যাচ্ছি গ্রেট ইন্ডিয়ান হোটেলে। দীপক ড্রাইভারকে গাড়ি বের করতে বলে দ্রুত বেশভূষা করে প্রস্তুত হয়ে নেয়। গাড়ি ছুটে চলে গ্রেট ইন্ডিয়ান হোটেলের দিকে। হোটেলের সামনে এসে দীপক দেখতে পায় একটি মেয়ে দাঁড়ের কিছু দূরে ফুটপাথের উপর অপেক্ষা করছে। অপূর্ব সুন্দরী, কিন্তু বেশভূষা কেমন যেন বিভ্রান্ত। দীপক কোনো কথা বলে না। অদূরবর্তী রতনের দিকে নিঃশব্দে এগিয়ে গিয়ে বলে, দেখিস যেন কোনো ক্ষতি করতে না পারে, তো আর জয়ন্তী যেন পুলিশের হাতে ধরা না পড়ে। আচ্ছা। দীপক চুপচাপ হোটেলের মধ্যে প্রবেশ করে একটা চেয়ার দখল করে বসে। ডক্টর স্যানিয়েলের দিকে পেছন ফিরে বসে সে, যাতে ডক্টর স্যানিয়েল তাকে চিনতে না পারে। একটু পরেই হোটেলের মধ্যে প্রবেশ করেন একটি সম্ভ্রান্ত বংশীয় নারী। ডক্টর স্যানিয়েল যে এতক্ষণ তাঁর জন্যই অপেক্ষা করছিল দীপক তা বুঝতে পারে সহজেই। ডক্টর স্যানিয়েল তাকে সাদর অভ্যর্থনা জানায়। তিনি বসেন সামনের একটি চেয়ারে। ডক্টর স্যানিয়েল খাবারের অর্ডার দেয়। দীপক ভালো করে চেয়ে দেখে। ডক্টর স্যানিয়েল কী যেন সব বোঝাতে থাকে ভদ্রমহিলাকে। তিনি উত্তেজিত হয়ে কী সব কথা বলেন। দীপক বুঝতে পারে ডক্টর স্যানিয়েল তাকে ভয় দেখাচ্ছে। অসহ্য ক্রোধে যেন দীপকের সারা শরীর জ্বলতে থাকে, কিন্তু অত্যন্ত সহিষ্ণুভাবে সে চুপচাপ বসে অপেক্ষা করতে থাকে। একটু পরে ভদ্রমহিলা রেগে একতারা নোট কাগজে মোড়া অবস্থায় ডক্টর স্যানিয়েলের দিকে ছুঁড়ে দিয়ে ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যান। ডক্টর স্যানিয়েল হাসি মুখে উঠে দাঁড়ায়। বোঝা যায় সে সফল হয়েছে। এবার সে আনন্দিত মনে ধীরে ধীরে হোটেল থেকে বেরিয়ে আসে। ফুটপাথের কোণে দাঁড়িয়েছিল জয়ন্তী। সে এবার ছুটে এসে পিস্তলটা তুলে সোজা ডক্টর স্যানিয়েলের দিকে উদ্যত করে বলে, শয়তান, তুই আমার বন্ধুকে হত্যা করেছিস, তোকেও তেমনি করে হত্যা করবো আমি। ডক্টর স্যানিয়েলের মুখ ভয়ে বিবর্ণ হয়ে ওঠে। একটা হতাশা এসে তাকে আচ্ছন্ন করে। তার সারা মন ও দেহকে কেমন যেন পঙ্গু অথর্ব করে ফেলে। কিন্তু ফায়ার করবার আগেই পেছন থেকে রতন এসে তার হাতটা সজোরে চেপে ধরে। গুলিটা প্রচণ্ড শব্দে ছুটে গিয়ে ফুটপাথের মেঝেতে বিদ্ধ হয়। রতন জয়ন্তীর হাত থেকে রিভলভারটা কেড়ে নেয়, কিন্তু চারধার থেকে কৌতূহলী জনতা ততক্ষণে পলায়ন করতে শুরু করেছে। রতনের হাত থেকে নিজেকে মুক্ত করে নিয়ে জয়ন্তী ততক্ষণে পলায়ন করেছে বাঁ দিকের গলির মধ্য দিয়ে। কিন্তু বাঁ দিকের গলি দিয়ে রতনই যে পলায়নের নির্দেশ দিয়েছে তা আর কেউ বুঝতে পারেনি। এদিকে গুলির শব্দে আকৃষ্ট হয়ে পুলিশ বাহিনী ছুটে এসেছিল। দীপক হোটেল থেকে বেরিয়ে এসে ডক্টর স্যানিয়েলের দিকে চেয়ে প্রশ্ন করে, কি ডক্টর স্যানিয়েলের উপর এই ধরনের আক্রমণ? ততক্ষণে ডক্টর স্যানিয়েল অনেকটা সামলে উঠেছিল। সেইবারে মুখে হাসি টেনে নিয়ে বলে, আরে এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারা গেছে। কী ব্যাপার ডক্টর স্যানিয়েল? এবারেও আপনার বদলে ভুল করে বোধহয় আমাকে আক্রমণ করে বসেছে। সত্যি আপনার ভাগ্য খুব ভালো দীপকবাবু। দীপক মনে মনে ডক্টর স্যানিয়েলের বুদ্ধির প্রশংসা না করতে পারে না, কিন্তু মুখে বলে, চলি ডক্টর স্যানিয়েল, কাকে আক্রমণ করেছিল তা ভবিষ্যতে বোঝবার চেষ্টা করবে। আচ্ছা চলি, গুড বাই। পরদিন সকাল পুলিশ অফিসে রিপোর্ট পড়ছিল দীপক। তাদের মতামত ডক্টর স্যানিয়েলের মতামতেরই অনুরূপ। পুলিশ অফিসার বর্ধনের ধারণা এটা দীপকের কোনো শত্রুরই কাজ। এমনকি তিনি কতগুলি মূল্যবান রিপোর্টও দাখিল করবার জন্য প্রস্তুত হয়েছেন বলে মত প্রকাশ করলেন। সেদিন সকালে প্রত্যেকটি খবরের কাগজে গ্রেট ইন্ডিয়ান হোটেলের খবরটা বেশ বড় বড় হরফে ছাপা হয়েছিল। তারা আরও মত প্রকাশ করেছিল যে দীপকের বিরুদ্ধে কোনো শত্রুদল জটিল চক্রান্ত করে চলেছে, অথচ দীপক সে বিষয়ে আদৌ সচেতন নয়। আরেকটি পত্রিকা মন্তব্য করেছে যে দীপকের মতো প্রতিভাবান গোয়েন্দা যে পুরনো দিনের শত্রুদের চিনতে পারছে না, এইটা সত্যি আশ্চর্যের কথা। প্রতিভার সত্যি অপমৃত্যু ঘটে বয়সের সঙ্গে সঙ্গে। কিন্তু সত্যি ডক্টর স্যানিয়েলের বুদ্ধির প্রশংসা করতে হয়। তিনি প্রথম দিনেই আসল ব্যাপারটি বুঝতে পেরেছেন, এমনকি আততায়ীকে লক্ষ্য করে অপূর্ব ক্ষিপ্তকারিতার সঙ্গে গুলি করেছেন। সবকটি খবরের কাগজ পড়ে দীপক যখন বিরক্ত হয়ে উঠেছিল, ঠিক সেই সময় ভজুয়া ঘরের মধ্যে প্রবেশ করলো একখানা কার্ড হাতে করে।
দীপক দেখল কার্ডের ওপর ডক্টর স্যানিয়েলের নাম লেখা। দীপক তাকে আসার অনুমতি দিলে হাসি মুখে ডক্টর স্যানিয়েল ঘরের মধ্যে প্রবেশ করল। গুড মর্নিং ডক্টর স্যানিয়েল। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি। তারপর আপনার তদন্তের কত দূর? আমার তদন্ত, তার মানে ওই খুনের ব্যাপারে? সেই বিষয়ে তো আপনি মিস্টার বর্ধনের কাজে সহায়তা করছেন। আপনার এই কথার অর্থ? আজকে সবকটি পত্রিকা তো আপনার গুণগানই মুখর হয়ে উঠেছে। এই জন্যে আর এমন কি হয়েছে? আপনার সঙ্গে আমার মতে মেলেনি, এই যা ব্যাপার। যাক, এবার আপনার সন্দেহের নিরসন হয়েছে তো? আমার এখনও স্থির ধারণা যে লোকটি দীপঙ্করকে হত্যা করেছে, তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। খুব ভালো কথা। সত্যি এই কথা আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি দীপকবাবু যে আপনার টেনাসিটি হয়তো আপনার উন্নতির মূল। আপনার এই স্বীকৃতির জন্যে ধন্যবাদ। আচ্ছা, তাহলে চলি আজকের মতো। না, একটু বসুন। বৌজু এক্ষুনি চা নিয়ে এলো বলে। মুক্ত কণ্ঠে হেসে উঠে ডক্টর স্যানিয়েল বলে, এও আপনাকে প্রশংসা করবার আর একটা কারণ মিস্টার চ্যাটার্জি। ডক্টর স্যানিয়েল বেরিয়ে যাওয়ার পরে দীপক টেলিফোনের রিসিভার তুলে নিয়ে রতনকে কে যেন নির্দেশ দেয়। তারপর ফোন করে লালবাজারের মিস্টার গুপ্তের কাছে। মিস্টার গুপ্ত দীপকের কাছ থেকে ফোন পাবে নিয়ে আশা করেননি। তার মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে। তিনি বলেন, নিশ্চয়ই কোনো নতুন কোনো ক্লু পেয়েছো মিস্টার চ্যাটার্জি? ক্লু অনেক আগেই পেয়েছিলাম, এবার ডাউন রেডি। আচ্ছা, এখন কি করবার? যদি দয়া করে দিনের কুটিরে একবার। আচ্ছা, হঠাৎ এরকম ভাষায় কথা বলছো কেন? আসছো তাহলে? নিশ্চয়ই। দীপক রিসিভার নামিয়ে রাখে। আধ ঘন্টার মধ্যে মিস্টার গুপ্তের গাড়ি এসে দাঁড়ায় দীপকের বাড়ির সামনে। কী ব্যাপার চ্যাটার্জি? বসো, সব বলছি ক্রমশ। তোমার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে ডক্টর স্যানিয়েলের বিষয়ে তোমাকে কিছু বলতে চেয়েছিলাম। কিন্তু তার পরিচয় তুমি জানো? কি পরিচয়? তিনি এই নামে সম্প্রতি পরিচিত হলেও তার পূর্ব নাম, অর্থাৎ তিনি ইতিপূর্বে দস্যু বলবন্ত নামে। হাউ ফানি! হ্যাঁ, দীর্ঘদিন পূর্বে আমার পাওয়া একটা চিঠি দেখো। ধীরে ধীরে সব বলছি। এই যে বিনামেকে বজ্রপাত, ধীরে ধীরে সব শুনছি। আগে মাথাটা একটু ঠিক করে নি। অবাক বিস্ময়ে মিস্টার গুপ্ত সোজা হয়ে বসেন। জয়ন্তী জানতো যে সে কোনো অজ্ঞাত লোকের এজেন্ট হয়ে কাজ করে চলেছে। সে আসল মনিবকে কোনোদিন না দেখলেও ফোনে তার সঙ্গে কথা বলেছে কিংবা চিঠি পেয়েছে তার কাছ থেকে। মাঝে মাঝে বিভাসের কাছ থেকেও নির্দেশ পেয়ে এসেছে। তার টাকাও যথাসময়ে তার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে। সেদিন বিকেলে হঠাৎ সে একটা ফোন পেল। কে? জয়ন্তী জিজ্ঞাসা করে। আমি। আজ তোমার উপরে বিশেষ একটা কাজের ভার দেওয়া হবে জয়ন্তী। তুমি 5 নম্বর ল্যান্সডাউন রোডে আমার বাড়িতে দেখা করবে আধ ঘন্টার মধ্যে। আচ্ছা। জয়ন্তী টেলিফোন নামিয়ে রাখে। ডক্টর স্যানিয়েলের মুখে ফুটে ওঠে আনন্দের ত্রুটি। যাক, একজন যে শেষ শত্রু ছিল তাকেও সে আজ শেষ করবে। জয়ন্তী বুঝতে পারবে যে দস্যু বলবন্তের বিরুদ্ধে অগ্রসর হবার কী ফল। আধ ঘন্টার মধ্যে একটা ট্যাক্সি এসে থামে ল্যান্সডাউন রোডের 5 নম্বর বাড়ির সামনে। ট্যাক্সি থেকে নেমে সোজা ভেতরে প্রবেশ করে জয়ন্তী। তার মনে তখন সম্পূর্ণ একটা নতুন চিন্তা খেলা করতে থাকে। আজ পর্যন্ত তার মনিব এ ধরনের দেখা কারো সঙ্গে করেন বলে তার জানা নেই। কিন্তু সোজা দোতলার ঘরে জয়ন্তী গিয়ে দাঁড়ায়। আসুন। সচকিত হয়ে জয়ন্তী ভেতরে প্রবেশ করে, কিন্তু সে সামনে ডক্টর স্যানিয়েলকে দেখে অবাক হয়ে যায়। তার বিস্মিত মুখভঙ্গি দেখে ডক্টর স্যানিয়েল বলে, অবাক হয়ে কি দেখছো জয়ন্তী? আমি তোমার অজ্ঞাত মনিব। আমি। তুমি শয়তান! মনিব সেজে একে একে দীপঙ্কর আর বিভাসকে হত্যা করেছো তুমি পুনি। তোমাকে টুকরো টুকরো করে কাটলেও মনের রাগ মেটে না। কিন্তু আপাতত তার কোনো উপায় নেই জয়ন্তী। জয়ন্তী অবাক হয়ে তাকায়। ডক্টর স্যানিয়েলের হাতে ধরা একটা পিস্তল। ডক্টর স্যানিয়েল বলে, তার আগে তোমাকে। হ্যাঁ, তা যে তুমি করবে তা আমি জানি। এতদিনে বুঝেছি তুমি মনস্তাত্ত্বিকের ছদ্মবেশে এতগুলো নারীর সুখ শান্তি নষ্ট করেছো, তাদের সর্বশান্ত করেছো। তাদের অনেকে আত্মহত্যা করে তোমার শোষণের কবল থেকে মুক্তি পেয়েছে। আরে তুমি হত্যা করেছো দীপঙ্করকে, বিভাসকে, আমাকেও হত্যা করবার জন্য। কথা শেষ হয় না। জয়ন্তী আচমকা টেবিলের উপরে ব্রোঞ্জ স্ট্যাচুটা দিয়ে সজোরে ডক্টর স্যানিয়েলের হাতে আঘাত করে। হাত থেকে পিস্তল ছুটে যায়। গুলি সশব্দে বেরিয়ে গিয়ে দালানের গায়ে বিদ্ধ হয়। কি ঘটল তা ভালো করে বোঝবার আগেই জয়ন্তী ছুটে গিয়ে পিস্তলটা তুলে নেয়। এবার আমি তোমাকে হত্যা করব শয়তান, বিশ্বাসঘাতক হত্যাকারী। তোমার শাস্তি আমি স্বহস্তে। এটা ঠিক হচ্ছে না জয়ন্তী দেবী।
বলতে বলতে পাশের ঘর থেকে প্রবেশ করে দীপক আর রতন। দুজনের হাতেই উদ্যত রিভলভার। আইনের তরফ থেকে ওকে শাস্তি পেতে দিন। আপনি শাস্তি দিলে আপনিও তো আইনের গণ্ডিতে অপরাধী সাব্যস্ত হবেন। এগি দীপক বাবুজি, ডক্টর স্যানিয়েল উৎফুল্ল কণ্ঠে বলে। হ্যাঁ, কিন্তু এবারেও আমি আশ্চর্য হচ্ছি। জয়ন্তী দেবী কি এবারেও আমাকে হত্যা না করে আপনাকে হত্যা করতে উদ্যত হয়েছেন? তার আর প্রয়োজন নেই, মিস্টার গুপ্ত ঘরের মধ্যে প্রবেশ করতে করতে বলেন। তার আগে আমার হাতকড়া জোড়া ডক্টর স্যানিয়েল ওরফে দস্যু বলবন্তকে গ্রেপ্তার করবার জন্য তৈরি আছে। মিস্টার গুপ্ত ডক্টর স্যানিয়েলের হাতে হাতকড়া পরিয়ে দেন। দীপক বলে, তোমার বিরুদ্ধে সব প্রমাণ তৈরি। মোট 11 জন সম্ভ্রান্ত ঘরের মহিলা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবেন। তাছাড়া জয়ন্তী দেবী সাক্ষ্য দেবেন তোমার অন্যান্য অপকার্যের। তুমি দীপঙ্করকে হত্যা করবার জন্য নিযুক্ত করেছিলে বিভাসকে, তারপর তাকেও হত্যা করে সব প্রমাণ বিলুপ্ত করেছ। তোমার বুদ্ধি সত্যি প্রশংসনীয়। ডক্টর স্যানিয়েল ওরফে বলবন্ত কোনো উত্তর দেয় না। কিন্তু আমি সবচেয়ে আশ্চর্য হচ্ছে এই ভেবে যে তোমার অহমিকা অপরিসীম। দস্যু বলবন্তের বিরুদ্ধে বর্তমানে আর কোনো চার্জ নেই তা তুমি জানো, তাই তুমি নিজেই চিঠি লিখে আমাকে নিযুক্ত করেছ। ভেবেছ তোমাকে আর ধরবে কে? ভেবেছ দীপককে বিভ্রান্ত করে সব প্রমাণ গোপন রেখে একদিন এই দেশ ছেড়ে পাত্তাড়ি গুটবে। কিন্তু তোমার হাতের লেখা পরীক্ষা করে বুঝতে পারলাম যে তুমি টাকা পাঠিয়ে আমাকে নিযুক্ত করেছো, তুমি ব্যাংকে টাকা জমা রেখেছো, তুমি আমার বিল পর্যন্ত পে করতে চেয়েছিলে। প্রাইড হ্যাথ ইটস ফল, এই কথাটা যে কতদূর সত্যি তুমি তা প্রমাণ করলে বলবন্ত। তুমি ভুলে গেছো যে তুমি যেমন দস্যু সর্দার বলবন্ত, আমিও তেমন ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। তাই অবশেষে তোমাকে মিস্টার গুপ্তের হাত করায় আবদ্ধ হতে হলো, আর বিলটা বাকি থেকে গেল। কি বলো বলবন্ত ওরফে ডক্টর স্যানিয়েল? জয়ন্তী এতক্ষণে যেন অবাক বিস্ময়ে সব কথা শুনছিল। এবারে সে শুধু বলে, মানুষ বুদ্ধিমান হতে পারে, কিন্তু তার শয়তানি বুদ্ধিও যে এত বেশি হতে পারে তা কে কল্পনা করতে পেরেছিল মিস্টার চ্যাটার্জি? যাক, এবার একে হত্যা না করার জন্য আপনার কোনো আফসোস নেই তো জয়ন্তী দেবী? না, আমি সত্যিই চাই আইনের সাহায্যে অপরাধী উপযুক্ত দণ্ড ভোগ করুক। সাময়িক উত্তেজনাই তখন আমাকে বিভ্রান্ত করেছিল। বলবন্ত ওরফে ডক্টর স্যানিয়েল এবার ধীর কণ্ঠে বলে, আমার সব কাজই ঠিক মতো হয়েছিল, শুধু জয়ন্তীকে আর একটু আগে শেষ করে ফেলতেই আর তোমার সাধ্য হতো না আমাকে গ্রেপ্তার করার। রতন শুধু বলে, যাক, এতদিনে কতগুলো হতভাগিনী নারী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচবে।